আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমার নাম মনির আক্তার, আগে বলেছি, ডাক নাম হচ্ছে রিনি। আর আমি পড়াচ্ছি, প্রায় অনেক বছর ধরেই পড়াচ্ছি। বাংলার উপরে আমার বিশেষ দখল আছে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে শিক্ষকতা শুরু করেছি। তো এই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, প্রথমেই আমি পড়ানোর চেষ্টা করব তোমাদের যে রূপতত্ত্ব চ্যাপ্টারটা আছে সেটা। রূপতত্ত্ব চ্যাপ্টারটা পড়ানোর চেষ্টা করছি। এটা জাস্ট বেসিকটা তোমাদের টাচ করে যাব। আমার মনে হয় তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। রূপতত্ত্ব হচ্ছে রূপতত্ত্ব হচ্ছে ব্যাকরণের একটা অংশের কথা। এটাকে অন্য দিক থেকে বলতে গেলে বলা হয় শব্দ বা শব্দ গঠন। ইংরেজিতে যদি তোমরা রিলেট করতে চাও, কারণ এখন আমরা হরহামেশাই ইংরেজিটা ইউজ করি, যেহেতু ইংরেজিটা তোমরা রিলেট করতে চাও সেহেতু তোমাদের ইংরেজির সাথেও পরিচিত। আসলে আমরা যদি ইংরেজির সাথে লিঙ্ক করে পড়ি না, তখন দেখবে যে এই বাংলাটা খুব একটা কঠিন লাগছে না, সহজই। যেমন শব্দ গঠনকে ইংরেজিতে বলতে গেলে ওয়ার্ড এন্ড ওয়ার্ড ফরমেশন বলে। ওয়ার্ড ফরমেশন বলতে ওয়ার্ডটাকে যে বিভিন্ন ভাবে ব্যবহার করছি বা শব্দকে যে বিভিন্ন ভাবে ব্যবহার করছি, কিভাবে গঠন করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে, এই টোটাল বিষয়ের উপরে আছে শব্দ ও শব্দ গঠন। আচ্ছা, এখন আগে বলবো শব্দ কাকে বলে। শব্দ পড়ানোর আগে আমি বলতে চাচ্ছি যে ধ্বনি কাকে বলে, কারণ শব্দের আগে প্রথম আসে ধ্বনি। আমি তোমাদের বলেছি হয়তো যে আমরা যখন মাত্র কথা বলতে শিখি, মাত্র যখন সবাই ছোটবেলায় যখন মাত্রই আমরা দেখে দেখে শুনে শুনে কথা বলার চেষ্টা করি, তখন কিন্তু আমরা প্রথম ব্যবহার করি ধ্বনির। কিভাবে আমি বলি, ছোট ছোট বাচ্চারা যখন, তোমাদের বাসায় যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা বেশি রিলেট করতে পারবে আমার কথায়, যে তখনই আমরা বাচ্চারা কথা বলবে, দেখবে যে ওরা অনর্থক কথা বলছে যেগুলোর কোনো মানে নেই, তাই না? যেমন আমার বাচ্চা যখন ছোট ছিল তখন অযথাই আ আ আ এরকম করে মানে বলতো, যেগুলো আমরা বুঝতাম না। কিছু কিছু হয়তো বুঝে নিতাম, কিছু হয়তো বুঝতে পারতাম না। ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো তো তাই থাকে, তাই না? তো ওগুলো কিন্তু ধ্বনি, মানে ও কিন্তু ধ্বনির পর্যায়ে ফেলা যাবে না। কেন? কারণ ওগুলোর কোনো অর্থ নেই। তার মানে ধ্বনি হচ্ছে যেটাতে অর্থ আছে, যেই বিষয়ের, মানে আমরা যে সাউন্ডটা করছি সেই সাউন্ডের অর্থ আছে। অর্থ না থাকলে সেটা ধ্বনি হবে না। তো যেহেতু অর্থবোধক শব্দটাই বা অর্থবোধক সাউন্ডটাই ধ্বনি, তাহলে ধ্বনি কি কি বাংলায়? দেখো, বাংলায় ধ্বনি হচ্ছে 7টা স্বরবর্ণে, আর ব্যঞ্জন বর্ণে ধ্বনি হচ্ছে 30টা। হ্যাঁ, সেটা একটা বড় টপিক, আমি অত বড় টপিকে যাচ্ছি না। তো কয়েকটা ধ্বনি পাশাপাশি বসে যখন অর্থবোধক পদ তৈরি করে সেটাকে বলবো শব্দ। যেমন আমি বলবো ক, ল, ম। ক একটা ধ্বনি, ক, আ, এটাকে আমি কে দিয়েও বলতে পারি, আবার সি দিয়েও বলতে পারি। আবার বাংলায় যখন বলবো তখন আমরা ক দিয়ে বলবো, তার মানে ক একটা ধ্বনি। তারপরে বলবে ল, 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 ক, ল, ম, ম। তাহলে ম কে তুমি এম দিয়ে বোঝাও, কোনো সমস্যা তো নাই। কিন্তু বাংলায় আমরা কি এম দিয়ে বোঝাই? আমরা বাংলায় ম দিয়ে বোঝাই। তো এই হচ্ছে পাশাপাশি ধ্বনি বসিয়ে কি করি আমরা? শব্দ গঠন করি। হ্যাঁ, 2 বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে যখন কোনো একটা অর্থ প্রকাশ করে, যেমন কলম বললাম, কলমের অর্থ আছে না? পেন। কলমের যেহেতু অর্থ আছে, তাহলে সেটা একটা শব্দ। অর্থ প্রকাশ করলে সেটা শব্দ। আচ্ছা, তাহলে শব্দ যে গঠন করব তার উপায় কি? শব্দ তো বুঝলাম যে পাশাপাশি একটা অর্থবোধক ধ্বনি বসালেই সেটা যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা শব্দ। তাহলে কি গঠন করব কিভাবে? দেখো, এখানে দেয়া আছে শব্দ গঠন করব 4টি উপায়ে। কয়টা উপায়? 4টি উপায়ে শব্দ গঠন করব বাংলায়। এটার সাথে আমি ইংরেজি মিলাচ্ছি না। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? রিদম জিজ্ঞেস করেছে, ম্যাম আপনার ডাক নাম কি? আমার ডাক নাম রিনি। ম্যাম আপনার কি কি? ম্যাম আপনার কি কি মানে রেন কি বলছো?
মনিরা না, মনিরা মনিরা, রসুকার আছে। আচ্ছা, ধ্বনির সংজ্ঞা তো বললাম। অর্থবোধক শব্দকে বা অর্থবোধক সাউন্ডকে ধ্বনি বলে। আমার রূপতত্ত্ব নেই, আবারও একই কথা। এই কথার যাকে মানে সবাইকে আমি প্রথমেই আনসার করেছি যে এই আমার রূপতত্ত্ব নেই, আমার এই তত্ত্ব নেই, আমার ওই তত্ত্ব নেই। বাবা, বাংলা ব্যাকরণ তো মাত্র শুরু হয়েছে, রূপতত্ত্ব নেই। কিন্তু রূপতত্ত্ব কিন্তু এটার ফাউন্ডেশন, ব্যাকরণের ফাউন্ডেশন হচ্ছে রূপতত্ত্ব। হ্যাঁ, তো তোমার নেই মানে তুমি পণ্ডিত হয়ে যাও নাই, তুমি নিশ্চয়ই ব্যাকরণে পণ্ডিত না। নেই তাতে কি হয়েছে, তোমার শিখতে তো অসুবিধা নেই, এটা তো ক্লাস 7-এও আছে, 8-এও আছে, 9-এও আছে, 10-এও আছে, এসএসসি তে আছে, এইচএসসি তে আছে, অ্যাডমিশনে আছে, ইউনিভার্সিটিতে গেলে আছে। কোনটা তুমি বলবা যে না আমার আমার জীবনের কাজে লাগে না, তাহলে আমি পড়বো না? এইবার এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে পড়ার দরকার নেই। আর যদি মনে হয় যে না শিখলে আমার জন্যই ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, তাহলে থাকো। আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে না এটা আমার নাই, তাহলে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা বেসিকটা ক্লিয়ার করে আমি নেক্সট ডে অভিধান পড়াবো, এবং আর একটা হচ্ছে কি জানো, অনুধাবন পড়াবো, দুটা। ঠিক আছে? তাহলে তোমরা যদি মনে করো যে না থাকবে না, তাহলে রূপতত্ত্ব পড়ানোর পরে এসে জয়েন করবে। ঠিক আছে? তাহেরা কিছু বলতে যাচ্ছে, সমস্যা নেই, ওকে, নো প্রবলেম। ওকে, তাহলে যাদের প্রবলেম নাই, আসলে যারা শিখতে চায় তারা আসলে সবসময় রেডি থাকে শেখার জন্য। আর যাদের আসলে কোনো মতে চলে যেতে পারলেই বাঁচি, তারা আর খারাপ অজুহাত খুঁজে, আমার তো নেই, আমার তো মাথা ব্যথা, আমার তো হাতে ব্যথা করছে। ঠিক আছে, অজুহাত খোঁজার জন্য তারা হচ্ছে বেস্ট। ওকে, তারপরে বলছি 4টা উপায়ে যেহেতু আমরা গঠন করে শব্দ, কি কি? প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। প্রত্যয় মানে হচ্ছে যেটা শব্দের পরে যুক্ত হয়। আচ্ছা, উপসর্গ আর প্রত্যয় কাছাকাছি বিষয়। উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে, প্রত্যয় শব্দের পরে বসে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটু লিখে দেখাই, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। যেমন আমি এখানে লিখলাম, উপসর্গের এখানেই লিখছি। হ্যাঁ, যেমন এখানে আমি হাড় লিখলাম, হাড়। হাড়ের আগে যদি আমি বি দেই, হাড়ের আগে যদি আমি বে দেই, বিহার। হাড়ের আগে যদি আ দেই, আহার। ঠিক আছে? হাড়ের আগে যদি আমি প্র দেই, প্রহার। এক হাড় একটা শব্দ, তার আগে আমি কয়েকটা বর্ণ দিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে, শব্দটার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আহার মানে খাওয়া দাওয়া, বিহার মানে একটু ঘুরে বেড়ানো। হ্যাঁ, আবার বিহার একটা জায়গার নামও আছে ইন্ডিয়ায়, তাই না? আবার প্রহার মানে পিটুনি দেওয়া। একটাই শব্দ ভিন্ন ভিন্ন শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র যে এখানে যে বর্ণগুলো বসালে সেগুলোকে বলা হয় উপসর্গ। ঠিক আছে? তার মানে উপসর্গ বসে এই যে মূল শব্দ, মূল শব্দের আগে। আবার প্রত্যয় বসে শব্দের মূল শব্দের পরে। প্রত্যয় বসে মূল শব্দের পরে। যেমন আমি যদি বলি কর্তব্য, আগে বসাবো ক্রি তব্য। মূল শব্দটা হচ্ছে এখানে ক্রি, মূল শব্দটা হচ্ছে ক্রি। আর তব্য হচ্ছে যার কোনো অর্থ নাই, মানে এখানে কোন তব্য যদি তুমি আলাদা ব্যবহার করতে চাও, তব্য 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 আলাদা বলতে কোনো শব্দ নাই। শব্দ আছে ক্রিয়ের, শব্দের অর্থ হচ্ছে ক্রি, ক্রি মানে করা। হ্যাঁ, করার সাথে তব্য যখন বসায়, তার মানে যে জিনিসটা আমার করা উচিত সেটাই হচ্ছে কর্তব্য। ঠিক আছে? তাহলে প্রত্যয় বসে মূল শব্দের পরে, আর উপসর্গ বসে মূল শব্দের আগে। এটা হচ্ছে বেসিক। তারপরে আমরা যাচ্ছি বিভক্তিতে। বিভক্তি হচ্ছে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যে পরিণত করে। যেমন আজকে যদি মানে বলি যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে যদি বলি, তাহলে ব্যাপারটা কেমন করে বলবো? আজকে কেটা না বসাই, আজ বৃষ্টি হচ্ছে, হচ্ছ, হচ্ছ, কেমন লাগবে শুনতে? আজ বৃষ্টি হচ্ছ, তাহলে একটা কেমন উদ্ভট উদ্ভট কথা শোনা যাচ্ছে না? কিন্তু এই যে আজের সাথে কে বসাই, আজের সাথে যদি কে বসে, তাহলে আজকে হবে। বৃষ্টি, বৃষ্টির সাথে কিছু বসানোর দরকার নেই, তার মানে শূন্য।
কিছু না থাকলে তার মানে এটা না, এখানে শূন্য বিভক্তি আছে। তারপরে হচ্ছ সাথে এ বসাই, হচ্ছে, তাই না? তাহলে কি হবে, বাক্যটাও সুন্দর হবে, আমার বুঝতেও সুবিধা হবে। তো সব মিলে শব্দটা মানে বাক্যটা পরিপূর্ণতা লাভ করবে। তাহলে আমি বিভক্তিকেও তো ফেলে দিতে পারি না, ফেলে দিতে পারি? তাহলে শব্দর প্রথমে আমরা বলছি 4টা উপায়ে শব্দ গঠন হয়: প্রত্যয়, বিভক্তি, উপসর্গ। এখন বাকি আছে সমাস। সমাস বলছে 2 বা তার চেয়ে বেশি শব্দকে যুক্ত করে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে, মানে যেটা বলে 2 বা ততোধিক শব্দ তৈরির যে প্রক্রিয়া, 2 বা ততোধিক শব্দ বা একসাথে করে, যেমন সন্ধি কি করে, বর্ণ মিলায়। সন্ধি কি করে, বর্ণ মিলায়। যেমন পরি যোগ ইক্ষা, পরীক্ষা, তাই না? পরি যোগ ইক্ষা, ইক্ষা, এখানে পরির রস্যই আর এখানে দীর্ঘই, দুটো মিলে হয় দীর্ঘইকার, পরীক্ষা, তাই না? এই যে এখানে লিখি, দেখতে পাবা, দুটো মিলে হয় পরীক্ষা। তাহলে এখানে বর্ণে বর্ণে মিল হয়েছে। আর সমাস হচ্ছে শব্দে শব্দে মিল, শব্দে শব্দে মিল। যেমন সিংহ চিহ্নিত আসন, 3টা শব্দ মিলে কি হলো, সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, 3টা শব্দ বা 3টা পদ মিলে হলো সিংহাসন। তো এই হচ্ছে আমাদের প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। এটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, ডাক্তার আসছে, আসছস তুই? না, এই যে বৃষ্টি পড়তেছে, একটু কমলে বাইরোই নাকি? না, এখনই বেরো, ডাক্তার তো চলে যাবে পরে, রোগী না থাকে। আচ্ছা, ফাহিম বলছে ফাহিম না, সরি, ফাতিহা নূর বলছে খেল যোগ অনা, খেলনা, ঠিক আছে, এটাও একটা প্রত্যয়। আচ্ছা, তাহেরা বলছে ইয়েস ম্যাম, ম্যাম নোট প্লিজ, নো প্রবলেম। আচ্ছা, মাইমুনা বলছে বুঝছি, প্রত্যয় উপসর্গ দুইটার কি আলাদা অর্থ আছে? প্রত্যয়, আচ্ছা, প্রত্যয় আর উপসর্গের মানে নিজস্ব কোনো অর্থ নাই। তুমি যদি শুধু বি বলো, আ বলো, তারপরে অনা বলো, তাদের কি নিজস্ব অর্থ আছে? নিজস্ব কোনো অর্থ নাই। আবার নিজে তুমি ইয়েও বলো, কি যেন, প্রত্যয় অনা বসে, তারপরে একটু আগে আমি বললাম তব্য, ঠিক আছে, তারপরে ঘ্যাচ, ঘি, ঘ্রণ, এইগুলো অনেক ধরনের প্রত্যয় আছে। তো এগুলার কি আলাদা অর্থ আছে? ওদের নিজস্ব কোনো অর্থ নাই। শুধু মূল শব্দের সাথে আগে বসলে উপসর্গ নতুন অর্থ প্রয়োগ, মানে নতুন অর্থ তৈরি করে। আর যদি পরে বসে প্রত্যয়, তাহলে নতুন অর্থ তৈরি করে। ওদের নিজস্ব কোনো অর্থ নাই। এই জন্য বলে উপসর্গের অর্থ বাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে। আচ্ছা, বুঝতে পেরেছে বাকিরা? ইমাদ বলছে জি। জুনায়েদ, আচ্ছা, সমস্যা থাকলে বলবে, হ্যাঁ তো, বা জি বুঝছি, সবাই বুঝতে পেরেছে। নাবিহা মিস, আপনি পুরো আমার ঠিক আছে। আমি আসলে এই প্রশ্নটা প্রায় শুনি, এই ডায়লগটা প্রায় শুনি যে আমি অমুকের মতো দেখতে, তমুকের মতো দেখতে। আমি যেখানেই যাই এইটা আমার কমন শোনা ডায়লগ, যে মানে আমি কারোর মতো দেখতে, আমি আমার মতো আমি কারোর মতো না। ঠিক আছে, তাহলে এটুকু হয়ে গেল। পরে আছে দেখো লিঙ্গ। লিঙ্গ ইংরেজি জেন্ডার, এটা ইংরেজিও ব্যাকরণেও পাবে, গ্রামারে। তো শব্দকে পুরুষবাচক, স্ত্রীবাচক, উভয়বাচক, ক্লীববাচক, মানে লিঙ্গ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ, আর হচ্ছে ক্লীবলিঙ্গ। 4 ধরনের আছে, যেটা হচ্ছে শুধুমাত্র ছেলেদেরকে বোঝায় বা পুরুষকে নির্দেশ করে, সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ। যেটা হচ্ছে স্ত্রীবাচক বা মেয়েদেরকে বোঝায়, নারীদের বোঝায়, সেটা হচ্ছে স্ত্রীবাচক। আর যেটা দুজনকেই বোঝায়, যেমন হচ্ছে বাচ্চা, এখন সেটা ছেলে বাচ্চাও হতে পারে, মেয়ে বাচ্চাও হতে পারে, তাই না? তারপরে ধরো আর কি আছে, বাচ্চা হতে পারে, স্টুডেন্ট, ছেলেও স্টুডেন্ট হতে পারে, মেয়েও স্টুডেন্ট হতে পারে, তাই না? তো সেটা হচ্ছে উভয় বাচক। আর হচ্ছে ক্লীবলিঙ্গ, ক্লীবলিঙ্গ হচ্ছে যার কোনো জীবনই নাই। ধরো এই চেয়ার, ক্যামেরা, মোবাইল, এদের কি কোনো জীবন আছে? এগুলোকে আমরা ফেলেছি বাংলা দ্বিতীয় পত্রে ক্লীবলিঙ্গে। ঠিক আছে, আশা করি এগুলো খুবই ইজি, তোমরা পারবে। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক,
হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বাংলায় আমরা বলতে পারি সেটাকে শব্দ শ্রেণী, বা সহজ করে বললে এক কথায় পদ, তাই না? পার্টস অফ স্পিচ তো পদ। ইংরেজির সাথে যদি এখন আমরা মিলিয়ে মিলিয়ে পড়ি দেখবে যে কত ইজি লাগছে। হ্যাঁ, দেখো, যখন কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হয়, আমি একটু আগে তোমাদের বলেছি ধ্বনির কথা, তাই না? কয়েকটা ধ্বনি পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে কি? কয়েকটা ধ্বনি পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে শব্দ। এখন এই শব্দটাই ধর আমি একটু আগে বলেছি কলম, কলম, এই কলমটাই আমি যদি বাক্যে ব্যবহার করলাম, এই কলমটায় ভালো লেখা হয় না। কয়টা শব্দ ব্যবহার করেছি দেখো, এই একটা শব্দ, কলমটায় একটা শব্দ, ভালো একটা শব্দ, লেখা একটা শব্দ, হয় না একটা শব্দ, তাই না? অনেকগুলো শব্দ একসাথে করে একটা বাক্যে পরিণত করেছি, এবং যখন বাক্যে আমি ব্যবহার করেছি, বাক্যে ব্যবহার করার পরে প্রত্যেকটা শব্দ হয়ে গেল পদ। আমি কিন্তু শব্দ ব্যবহার করেছি, আমি করেছি শব্দ ব্যবহার, কিন্তু তখন হয়ে গেল এটা পদ। ওকে, তো পদ যখন হয়ে যায় তখন এক একটা পদের এক একটা নাম দিতে হয়। যেহেতু সবগুলাই ছিল শব্দ, কিন্তু বাক্যে যখন ব্যবহার করলাম তখন এগুলোর নাম হয়ে গেল পদ। তাহলে পদ যেহেতু অনেক রকমের হয়ে যায়, মানে শব্দ তো আমরা অনেক রকমেরই ইউজ করি, তাহলে এক একটা নাম দিতে হবে। তখন করলো কি ব্যাকরণবিদরা, যে কোনটা যে কাজ করবে সে অনুযায়ী নাম, মানে নামকরণ করবে। যে যেরকম কাজ করবে সেরকম ফল পায় না, সেরকম বাক্যেও যে পদ যেরকম ভাবে ব্যবহৃত হয় সেই পদের নামকরণ সেরকম ভাবে হয়। যেমন বিশেষ্য, প্রথম পদে নাম হচ্ছে বিশেষ্য। বিশেষ্য কি? নামকে বোঝায়, তাই না? এই যে কলম বললাম, এই কলমটাই হলো বিশেষ্য। আবার কলমকে বলছে আমি ভালো লেখা হয় না, তাহলে কলমের বৈশিষ্ট্যটা বলেছি, কলমটা ভালো না খারাপ, নাকি কলমের সংখ্যা অনেক বেশি না কম, কলমের অবস্থা একদম খারাপ, মানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যখন আমি প্রকাশ করব তখন হয়ে যাবে সেটা বিশেষণ, তাই না? তাহলে বিশেষ্য কি? নাউন। বিশেষণ কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুইটা পদ শিখে ফেলেছি, তাই না? এখন এই নাউনের পরিবর্তে বসলে কি হয়? প্রোনাউন হয়। বাংলায় প্রোনাউনের কি নাম? সর্বনাম। বোঝা গেল ব্যাপারটা? ইংরেজির সাথে মিলে মিলে পড়লে দেখবে ইজি হয়ে যাচ্ছে। যেমন প্রথমেই বললাম বিশেষ্য, যা দিয়ে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, কাল, কর্ম, গুণের নাম, যে কোনো কিছুর নাম বললেই আমরা বলবো বিশেষ্য। তারপরে বিশেষের পরিবর্তে যদি বসাই, হ্যাঁ, আমি কিন্তু প্রতিবার প্রতি বাক্যে একই নাম বলতে পারবো না। হ্যাঁ, যেমন এখানে কার নাম আসছে? নাবিহা। নাবিহার নাম উঠে আছে, না আমি বললাম যে নাবিহা খুব ভালো মেয়ে, নাবিহা প্রতিদিন স্কুলে যায়, নাবিহা প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত হোমওয়ার্ক করে, নাবিহা প্রতিদিন আহ কি বলে বিকালে খেলতে যায়, নাবিহা প্রতিদিন রাতে 10টায় ঘুমাতে যায়। এই যে প্রতি লাইনে নাবিহা 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 করতে 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 দেখা যাবে যে একটা বিরক্তি চলে আসে। সেই বিরক্তি থেকে বের হওয়ার জন্যই আমাদের সর্বনামের উদ্ভব। এই সর্বনামটা নাউন মানে বিশেষ্যের পরিবর্তে বসে আমাদের বিরক্তিটা একটু রিলিজ করে দেয়, বিরক্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়, যাতে আমরা হচ্ছে বিরক্তিতে না থাকতে পারি। আচ্ছা, একটু কমেন্ট পড়ে নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আসছে আসছে। আমি আসতে পারবো না, আমি পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠান, চলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ম্যাম, লেকচার শিট দেওয়া হবে? হ্যাঁ, লেকচার শিট দেওয়া হবে। হ্যাঁ, লেকচার শিট দেওয়া হবে। উলফাত বলছে শিক্ষক 6টা। কি বলছো বুঝতে পারছি না লাবিবা। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি যা, চলে যাচ্ছে ডাক্তার, ফোন দিছে আমাকে আবার। কি নাম কই লইব নাকি? তুই ডাক্তার আমিনুল স্যারকে খুঁজবি, নাম বলার দরকার নেই। আচ্ছা মাশরাফি বলছে প্রত্যয় আরেক, ভেরি গুড মাশরাফি। তাহিরা বলছে টিচার। টিচার কি? সিমরান রুটিনে দেখলাম আচ্ছা সিমরান, এটার উত্তর একবার দিয়েছি, আবারও বলছি যে মানে আজকে হচ্ছে বাংলা প্রথম পত্র দিয়েছিল, কালকে বাংলা দ্বিতীয় পত্র বলেছিল। আজকে আমি বোর্ডে চান্স পেয়েছি, বোর্ডে আজকে ক্লাস নেওয়ার কথা, তো
তো আমি ভাবলাম বোর্ডে আমার বাংলা প্রথম পত্রের চাইতে দ্বিতীয় পত্রের সুবিধা হবে, তার কারণে আজকে আমি সুইচ করে আজকে বাংলা দ্বিতীয় পত্রটা নিচ্ছি, আগামীকালকে ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র নিব। ঠিক আছে, কারণ বাংলা প্রথম পত্র তোমাদের কয়েকবার পড়ানো হয়েছে এবং সেটার জন্য বোর্ড দরকার হয় না, যেহেতু দরকার হয় বাংলা দ্বিতীয় পত্রের জন্য, সেই জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্রটা নিয়েছি। আরেকজন জিজ্ঞেস করছে রিদম কি বলছে, নোট করতে সময় দেন। আচ্ছা সময় দিব, লেকচার শিট দেওয়া হবে শোনা। মিস এভারেন্ট কেন হিয়া আপনাকে মাইক খালি মিউট আর আনমিউট হচ্ছে। হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে মিস, আপনি তখন কোশ্চেন করছেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন শুধু জিজ্ঞেস করেছে যে প্রত্যয়টা একটু যেন আমি বোঝাই, প্রত্যয়টা একটু ও যেহেতু বুঝতে পারে নাই সেহেতু আমি একটু বোঝানোর চেষ্টা করছি। প্রত্যয়টা হচ্ছে মূল শব্দের পরে বসে, তারপরে নতুন একটা শব্দ গঠন করে। মূল শব্দ যেমন একটু আগে কে যেন বললো যে খেলনা, খেল যোগ অনা হয়ে গেল খেলনা। খেল হচ্ছে মূল শব্দ, তার সাথে এই যে একটা অনর্থক একটা কি বলে শব্দ বসালাম, এবং সেই শব্দটা বসিয়ে নতুন একটা শব্দ তৈরি করলাম, সেটাকেই বলবো আমরা প্রত্যয়। হ্যাঁ, অনার নিজস্ব কোনো অর্থ নাই। আমি যদি বলি অনা 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 বললে কেউ কিছু বুঝবে না, কিন্তু অনাটা যদি আমি খেলের সাথে বসাই তাহলে খেল যোগ অনা ইকুয়াল টু খেলনা, তাহলে একটা নতুন শব্দ গঠন হলো, তাই না? আশা করি প্রত্যয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে পড়াচ্ছিলাম হচ্ছে সর্বনাম বিশেষণ পর্যন্ত পড়িয়েছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি একটু জানাও। এরপর আমরা চলে যাব ক্রিয়াতে এবং ক্রিয়া বিশেষণে। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? তোমার এই প্রশ্নের উত্তর একবার দিয়েছি, সাজেশন দেয়া হবে। টিচার মানে মেয়ে হচ্ছে, হ্যাঁ ওকে, হ্যাঁ টিচার হচ্ছে উভয় লিঙ্গ, তাই তো? ইমাদের ম্যাম আপনাকে হ্যাঁ এটাও সবাই আমাকে বলে। আচ্ছা নো প্রবলেম। আর কারো অপসি কি বলছে নো প্রবলেম, ওকে। তাহলে আমি পরের দিকে যাই। শ্রীপর্ণা বলছে নো প্রবলেম, রেইন বলছে নো ম্যাম, ওকে। তাহলে আমি পরেরটাতে যাচ্ছি, সেটা হচ্ছে এরপরে যাচ্ছি ক্রিয়া। ক্রিয়াকে ইংরেজি রিলেট করতে চাও সেটা হচ্ছে ভার্ব। আর ক্রিয়া মানে এখানে দেখো কথাটার মানে এটার অর্থ আছে, ক্রি মানে কাজ। হ্যাঁ, ক্রি মানে হচ্ছে কাজ, সেই ক্রিটাকেই কাজটাকে করা হচ্ছে ক্রিয়া, কাজটাকে করাটাই হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তার মানে ক্রিয়া মানেই কাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। ক্রিয়া প্রধানত দুই প্রকার, সমাপিকা অসমাপিকা, আরো অনেক অনেক প্রকারভেদ আছে, বিভিন্ন ভাবে প্রকারভেদ করা হয়েছে। যখন আমরা ক্রিয়া একটা বড় একটা চ্যাপ্টার যখন পড়বো তখন ইনশাল্লাহ জানতে পারবো। তারপরে আছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণকে ইংরেজিতে বলবো অ্যাডভার্ব। মোট কথা আমি আমার ক্রিয়াকে মডিফাই করছে, আমার ক্রিয়াকে প্রভাবিত করছে, এরকম যদি হয় তাহলে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি হাঁটছি, আমি হাঁটছি তার মানে এখানে কি আছে, আমি আছি আর আমার হাঁটাটা আছে, হাঁটা হচ্ছে একটা কাজ, তাহলে হাঁটা হচ্ছে ক্রিয়া। আমার ক্রিয়াকে যদি আমি মডিফাই করি, কিভাবে মডিফাই করতে পারবো? আমি আস্তে হাঁটছি, এই যে আস্তে কথাটা বলছি এটা হচ্ছে আমার ক্রিয়া বিশেষণ। আবার আমি বললাম আমি জোরে হাঁটছি, জোরে কথাটা বলছি, মানে আমার হাঁটার সাথে রিলেটেড হচ্ছে, মানে কাজের সাথে রিলেটেড হচ্ছে, যেটা যেটা মানে ইফেক্ট করছে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে একটা ইয়ে আছে অনুসর্গ। অনুসর্গের ইংরেজি হচ্ছে পোস্ট পজিশন, অথচ ইংরেজিতে পোস্ট পজিশন নামে কোনো কিছু নাই, ইংরেজিতে আছে প্রিপজিশন। তাহলে ইংরেজির সাথে বাংলার কি আছে, এইটুকু পার্থক্য আছে। অনুসর্গ শব্দের পরে বসে আর প্রিপজিশন যেটা শব্দের আগে বসে। মানে এই কথাটার মধ্যে দেখো প্রিপজিশন, প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান, তাই না? প্রি মানে হচ্ছে আগে আর পজিশন মানে অবস্থান, আর এখানে আছে পোস্ট পজিশন। পোস্ট মানে পরে, পজিশন মানে অবস্থান। যেটা পরে অবস্থান করে সেটা হচ্ছে পোস্ট পজিশন, আর যেটা আগে পজিশন মানে আগে অবস্থান করে সেটা হচ্ছে প্রিপজিশন। সুতরাং মানে রিলেট করছি কিন্তু মিল গুলিয়ে ফেলছি না, আমরা আমরা ইংরেজির সাথে হয়তো রিলেট করছি কিন্তু গুলিয়ে ফেলছি না। আচ্ছা, অনুসর্গ হচ্ছে
যে শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে কি করে, বাক্যের সাথে সম্পর্কিত করে। যেমন আমি একটা বাক্য বলেছিলাম যে এই কলমটি দিয়ে ভালো লেখা হয় না। আমার হাতে একটা কলম আছে, এটা দিয়ে আমি বলছি এই কলমটা দিয়ে ভালো লেখা হয় না। এখন আমি এই কলমটি দিয়ে না বললেও পারতাম, কিন্তু বলার কারণে কি হলো, এটা আমি আরো ডিফাইন করলাম, তাই না? এই যে দিয়ে এই কলম মানে বিশেষ্যের পরে যে আমি এই যে ব্যাপারটা বসিয়েছি, এই কলমটি ভালো লেখা হয় না, এটা যদি বলি তাহলে কিছু একটা মিসিং মিসিং লাগে, তাই না? কিন্তু আমি যখন এই অনুসর্গটা বসাবো এই কলমটি দিয়ে ভালো লেখা হয় না, তখন কিন্তু আমার বাক্যটাও সুন্দর হয়, বলতেও ভালো লাগে, আমি যাকে বলছি সে হয়তো বুঝতে পারে। আর আমাদের ভাষার প্রধান 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 কাজ হচ্ছে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা। না হলে তো ভাষা দিয়ে কি করতাম আমরা, তাই না? ভাষার প্রথম কাজ মানুষের সাথে যোগাযোগ করা। আমার ক্ষুধা লেগেছে এটা যেন আমি বোঝাতে পারি, আমার আম, আহ, ঘুম এসেছে আমি যেন বোঝাতে পারি, আমার এটা প্রয়োজন এটা যেন আমি বোঝাতে পারি, এটারই তো কাজ। ভাষা তো এই জন্যই সৃষ্টি, তাই না? আদিম মানুষরা তো কথা বলতে পারতো না, তখন তারা কি করতো, কমিউনিকেশন করার জন্য, কমিউনিকেট করার জন্য হয়তো মানে ইশারায় বোঝাতো, তাই না? সাইন ল্যাঙ্গুয়েজে বোঝাতো। তারপরে জাদুঘরে গেলে দেখবা তারা কি করতো, ছবি এঁকে এঁকে বোঝাতো যে এই আমার এখন ক্ষুধা লেগেছে, এরকম করে ছবি এঁকে, কারণ কখন ভাষা ছিল না। তো এই আস্তে আস্তে যখন ইভলভ হলাম আমরা, তখন ভাষাটা যখন সৃষ্টি হতো, তাহলে তাহলে প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাষার কমিউনিকেট করা। তাহলে আমি যে অনুসর্গটা ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে আমি এই বাক্যটা বলে যাতে আমি অন্যকে বোঝাতে পারি। হ্যাঁ, আমি এই কলম ভালো লেখা হয় না বলে কাউকে বোঝাতে পারছি না, কি বলে কি জানি বলছে বুঝতে পারছি না, কিন্তু আমি এই কলমটা দিয়ে ভালো লিখতে মানে ভালো লেখা হয় না, এই কলমটি দিয়ে ভালো লেখা হয়, এই যে আমার মানে অভিব্যক্তিটা বা আমার মতামতটা আমি প্রকাশ করতে পারলাম, এটা অনেক বড় একটা রহমত। এবং আমার মনে হয় আমাদের এই রহমতটাকে আরো সুন্দরভাবে কিভাবে করা যায় সেটা শেখা উচিত। অনেকেই কমিউনিকেট করতে পারে না, মানে হয়তো কথা বলতে পারে কিন্তু কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয় সেটা পারে না। এটা একটা স্কিল, সবার শেখা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে যোজক। যোজকের সাথে ইংরেজি যদি বলি মিলাই, তাহলে এটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে যোগ করা, মানে এটার নাম যোজক এই জন্যই দিয়েছে, এটার কাজ হচ্ছে যোগ করা, দুটা শব্দকে যোগ করতে পারে কিংবা দুটা বাক্যকেও যোগ করতে পারে। হ্যাঁ, যেমন পদ, মানে শব্দ মানে বাক্যের সাথে বাক্যের ভিতরে যদি শব্দ থাকে সেগুলোকে পদ বলে। হ্যাঁ, পদ ও বাক্যকে যুক্ত করে, যেমন কি বলে এন্ড, বাট, অর, এইগুলো হচ্ছে কনজাংশন। আর বাংলা যদি বলি এবং, অথবা, আর, এইগুলো হচ্ছে যোজক। আবেগ শব্দ, আবেগ শব্দ হচ্ছে ইংরেজিতে ইন্টারজেকশন। এটা খুবই ইজি। হ্যাঁ, আবেগ মানে হচ্ছে আমার ইমোশন। ইমোশন কি কি থাকে, দুঃখ থাকে, সুখ থাকে, আনন্দ থাকে, তারপরে আর কি থাকে, বিস্ময় থাকে, সারপ্রাইজ হয়ে গেলাম, তাই না? তো যত ধরনের আবেগ আছে সবগুলোই এটার ভিতরে আছে। তার তোমার যত ধরনের মানে ইমোশন সব এটার ভিতরে কাজ করবে, যেমন হাই হাই, তারপর হুররে, তারপরে ওয়াও কি সুন্দর দৃশ্য, এই ধরনের যত ইমোশন আছে সব হচ্ছে আমার এই পদ বা শব্দ শ্রেণীর মধ্যে। কারো কোনো কথা আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। ম্যাম আপনার মতো দেখতে কপি অনেকেই আছে আসলেই, কিন্তু শোনো, যতই আমার মতো দেখতে থাকুক আমি কিন্তু একটাই। মাইমুনা সব বুঝে গিয়েছে, অল ক্লিয়ার। জুনায়েদ প্রোনাউনটা একটু বোঝান নাই। এই প্রোনাউন বুঝিয়েছি তো, প্রোনাউন বোঝো নাই? জুনায়েদ কি বলছো? বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন, মানে সর্বনাম। থ্যাংক ইউ আরিশা।
জুনায়েদ, আবারও বলছি, বিশেষ্যের পরিবর্তে যদি কোনো কিছু ব্যবহৃত হয়, বা আমি একটু আগে নাবিহারকে দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, আমি যদি বারবার বা জুনায়েদকে দিয়ে দেই, জুনায়েদ যেহেতু প্রনাউন বুঝে নাই, তুমি যদি প্রতিদিন মানে প্রত্যেকটা বাক্যেই বলি যে জুনায়েদ ভালো ছেলে, জুনায়েদ প্রতিদিন ঘুম থেকে সকালবেলা উঠে, জুনায়েদ প্রতিদিন স্কুলে যায়, জুনায়েদ প্রতিদিন স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে, প্রতিটা লাইনে 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 একই নাম বলতে 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 খুব বিরক্ত ধরে যায়, বা শুনতেও ভালো লাগে না। হ্যাঁ, সে বিরক্তি আর যে মানে শ্রুতি মধুরতাটা কাটানোর জন্য, মানে শ্রুতি মধুরতা আনার জন্য এই প্রোনাউনের বা সর্বনামের উৎপত্তি। আমি যদি বলি যে হ্যাঁ, জোনায়েদ খুব ভালো ছেলে, সে প্রতিদিন ঘুম থেকে ওঠে, সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন তার হোমওয়ার্ক ঠিক মতো করে, তাহলে আমার এত বিরক্তিও লাগবে না, এত মানে এত বেশি কি বলে এটাকে, শ্রুতি মধুরহীনও হবে না। ঠিক আছে? তো যার কারণে নাউনের পরিবর্তে বা বিশেষ্যের পরিবর্তে আমি যা বসাই সেটাই হচ্ছে সর্বনাম, তাই না? তিনি, সে, তারা, তাহারা সবগুলোই হচ্ছে সর্বনাম। আচ্ছা, তার মানে তোমাদের আর কোনো সমস্যা নাই, তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর এরপরে আমরা যাব, যেহেতু বিশেষ্য বিশেষণ পড়া হয়েছে, বিশেষ্য বিশেষণ না, বিশেষ্য আর সর্বনামটা আমি বুঝিয়েছি। বিশেষ্য আর সর্বনামের কমন ব্যাপার হচ্ছে, যেহেতু যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, আর বিশেষ্যের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে সর্বনাম। এখন যে বিশেষ্যের কথা বলছি, ধরো আমি পর্বতের কথা বলছি, পর্বত তো অনেকগুলো আছে। হ্যাঁ, তাহলে সমস্যা হয়ে যায় একটা আর অনেকগুলোর মধ্যে। তখন আমরা আসলো বচনের অবতারণা করলাম। বচন মানে নাম্বার, ইংরেজিতে এটা নাম্বার, বাংলায় সেটা বচন। তো বচন কেন অবতারণা করলাম, যে কিছু থাকে কম একটা, কিছু থাকে অনেকগুলো, তখন মানে কমিউনিকেট করতে বা বোঝাতে অসুবিধা হয়। তখন যদি বচন থাকে, আমরা যদি বচন বুঝি, তাহলে এই ব্যাপারটা ইজি হয়। তাহলে বচন যখন আসলো, তখন আমরা ভাগ করে ফেললাম এক বচন, বহু বচন। যেটা এক বচন থাকবে সেটা যে এক বচন থাকলে আমি সে বলবো, বহু বচন থাকলে তারা বলবো, তাই না? বুঝতে পেরেছো? এই কারণে আমাদের এই বচনের অবতারণা। এমন বচনের, যখন আমরা বচন বলছি, তখন আরেকটা ব্যাপার চলে আসছে, পুরুষ। পুরুষ হচ্ছে ইংরেজিতে পার্সন, পার্সনকে পুরুষ বলে। এখন পুরুষ কেন বচনের সাথে আসছে আমি একটু বলি। আমি বলছি যে জুনায়েদ অনেক ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। হ্যাঁ, এখন জুনায়েদকে একজন বলে বলতে পারলাম। এখন যদি আমি করলাম, বললাম যে জুনায়েদ অনেক ভালো ছেলে, সেও তার বন্ধুরা প্রতিদিন স্কুলে যায়, তারপরে লাইনে বললাম যে তারা একসাথে খেলা করে। তাহলে জুনায়েদ তার বন্ধুরা মিলে হয়ে, জুনায়েদ যখন একা ছিল তখন সে বলেছি, আর জুনায়েদ যখন তার বন্ধুদের সাথে গিয়ে মানে মিলে গেল, তখন বহুবচন হয়ে গেল, তখন আমি তারা বললাম। এখন পুরো আসলো কি যেন বলে, পুরুষ আসলো কখন? এটা তো আমি এক বচন বহু বচনে অবতারণা করলাম। প্রশ্ন হলো পুরুষ কিভাবে আসলো এর মাঝখানে? পুরুষ আসলো যখন আমি কথা বলি, যখন সে কথা বলে, যখন তুমি কথা বলো। তাহলে তিন ধরনের একটা মানে ত্রিকোণ সমস্যা হয়ে দাঁড়ালো। আমি কথা বলছি, তার মাঝখানে আবার তুমি কথা বলছো, তার মাঝখানে আবার জুনায়েদ কথা বলছে। তা তিনজনের মধ্যে একটা ঝামেলা লেগে গেল না, তাই না? তো ঝামেলা তাহলে কি করব? তাহলে তাহলে আমি যখন কথা বলি তাহলে আমি ফার্স্ট পার্সন, তুমি যখন কথা বলো তুমি সেকেন্ড পার্সন, আর জুনায়েদ যখন কথা বলে থার্ড পার্সন। সে যখন কথা বলবে তখন সে হয়ে যাবে থার্ড পার্সন। যখন আমি পার্সন আলাদা করে ফেলবো, তখন আমি কি হবে, আমার সর্বনাম চেঞ্জ হবে, এবং তার সাথে যে ভার্ব আছে সেগুলোও চেঞ্জ হবে। ইংরেজির সাথে আমি মিলিয়ে বলছি, যখন আমি বক্তা পক্ষ মানে যে বলছে, আমি মানে যে আমি বলছি, তার মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, বক্তা পক্ষ। তাহলে এই সর্বনামের দ্বারা বক্তা ও বক্তার দল নিজেকে বা সবাইকে বোঝায়। এখন যদি বলি যে আমি এবং আমরা যারা আছি সবাই, তাহলে আমি এবং আমার আমার যা গ্রুপ সেটাই। আবার যখন সেকেন্ড জন আরেকজন বলবে যে আমিও আছি, সে তখন আমি তখন তাকে বলবো তুমি 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 কি, তুমি কেন যাবে, তোমার যাওয়া প্রয়োজন নেই। পরে সে বলবেন যে না আমিও আছি, আমার দলও যাবে। তাহলে দ্বিতীয় একজন আসলো, সে হলো
সেকেন্ড পার্সন, যেহেতু দ্বিতীয় সেকেন্ড পার্সন, ও হচ্ছে শ্রোতা পক্ষ। শ্রোতা পক্ষ মানে আমি যখন বলছিলাম তখন সে শুনছিল, সে হচ্ছে শ্রোতা পক্ষ, সেকেন্ড পার্সন। আবার ঠাস করে এখানে জুনায়েদ চলে আসে বললো যে না আমিও আছি। ও ছিল না, এতক্ষণ আমরা দুজনই ছিলাম, ঠাস করে জুনায়েদ বা অন্য কেউ এসে বললো যে আমিও আছি, আমাকেও নাও। তখন সে হয়ে যাবে অন্য পক্ষ বা থার্ড পার্সন, যে কিনা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি, মানে এই দুজনের মধ্যে আমি কথা বলছি আরেকজন শুনছিল, এই দুজনের বাদে আরেকজন যখন থার্ড পার্সন এসে ঠাস করে কথা বলে ফেলে, সে হচ্ছে অন্য পক্ষ বা থার্ড পার্সন। এইটুকুর মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও। হিয়া বলছে মিস আমার মা আমাকে চ্যাট পাঠাতে দেয় না। তুমি কিছু বলতে চাও? আচ্ছা, এই কোশ্চেন মার্ক, সে বলছে যোজক আবার বুঝিয়ে দেন। আচ্ছা, যোজক হচ্ছে যোগ করা, সেটা কোনো দুটা শব্দের মধ্যে হতে পারে, দুটা বাক্যের মধ্যে হতে পারে। যেমন আমি বলি আমি এবং আমার বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম, এই যে আমি এবং বললাম সেটাই হচ্ছে যোজক, আমি আমার বন্ধুদের মধ্যে এবং দিয়ে যোগ করেছি। আচ্ছা, সবার কোনো মানে প্রবলেম নেই, বচনের সমস্যা নেই। মাইমুনা নো প্রবলেম। আরাফুল ইসলাম ম্যাম বুঝতে পেরেছি। ফিরোজা অল ক্লিয়ার ম্যাম। এখানে পার্সনের বাংলা পুরুষ কেন? নারীও তো হতে পারে, হতে পারতো কিন্তু আমরা যখন ওভারঅল কথা বলি তখন আমরা আম, পুরুষতান্ত্রিক হিসাব করে পুরুষদেরই বলি। হ্যাঁ, এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার, ওকে, সবারই ক্লিয়ার। আরিশা বলছে এই চ্যাপ্টারটা অনেক ইজি ম্যাম। ওকে, ইজি, বুঝলে সবে ইজি, না বুঝলে সব কঠিন। আচ্ছা, যোজক কে যেন বুঝতে চেয়েছে, সে কি বুঝতে পেরেছো কিনা জানাও। যোজক আবারও বলছি, সেটা হচ্ছে দুটা পদ কিংবা দুটা বাক্যের মধ্যে যোগ করে, মানে একটা ব্রিজের মতো কাজ করে। হ্যাঁ, যেমন আমি একটু আগে বললাম আমি এবং আমার বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম। আবার যদি এটা হচ্ছে দুটা পদের মধ্যে আমি এবং আমার বন্ধুরা, তাহলে দুটা পদের মধ্যে ব্রিজ হয়েছে এবং। আবার যদি আমি বলি যে আমি পড়াশোনা করেছি এবং ভালো ফল পেয়েছি, তাহলে দুটো বাক্য ছিল, পড়াশোনা করেছি একটা বাক্য, এবং আমি ভালো ফল করেছি, তাহলে ওটা আরেকটা বাক্য, দুটা বাক্যের মধ্যে এবং দিয়ে আমি দুটা বাক্যকে ব্রিজ হিসেবে যুক্ত করে ফেলেছি। এটাই হচ্ছে যোজক। তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, আমি নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে অভিধান। যারা যারা মানে বলছিলে আমার রূপতত্ত্ব শেষ করে ফেলেছি। তোমাদের বইয়ে যতটুকু ছিল আমি চেষ্টা করেছি সবটুকু মানে বেসিকটা ক্লিয়ার করার। তোমরা বলছো তোমাদের কোনো সমস্যা নেই, তার মানে বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি 3টা টপিক একসাথে শেষ করে এমসিকিউ করে শেষ করে দেব, ঠিক আছে? আমরা ব্রেক নিব না, একবারে শেষ করে চলে যাব। হ্যাঁ, ব্রেক নিলে হয় কি, আবার ব্রেকের পরে আসবো, আবার তখন মনোযোগটা আবার আস্তে আস্তে সমস্যা হয়ে যায়। আমরা একবারে আজকে ছোট ছোট চ্যাপ্টার আছে, আমরা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, অভিধানের ধারণাটা আমি একটু বলি। অভিধানের ধারণাটা মানে আমাদের যখন অনেক বেশি শব্দ হয়ে যায়, এক এক মানে শব্দগুলো তো একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে বা বাংলাদেশ হোক, যে কোনো দেশেই হোক, মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ আমাদের কাছে আসছে, আমাদের শব্দ ওদের এখানে গিয়েছে। যেমন কলকাতায় যদি যাও, কিছু কিছু বাংলা মানে এই বাংলাদেশি কিছু টোন থাকলেও থাকতে পারে, আবার আমাদের মধ্যে কিছু কলকাতার টোন থাকলেও থাকতে পারে। টোনের চাইতে বড় কথা শব্দ, অনেক শব্দ দেখা যায় যে পাকিস্তানি শব্দ আছে, ফার্সি শব্দ আছে, তারপরে ধরো যারা যারা এখানে এসেছিল পর্তুগালের কিছু শব্দ আছে, তারপর বিভিন্ন জায়গার মানুষ এখানে ব্যবসা করতে এসছে, কিছু কিছু এখানে থেকে গিয়েছে, আবার কিছু এখান থেকে কালচার নিয়ে গিয়েছে, আবার কিছু দিয়ে গিয়েছে, বেশিরভাগই দিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় যখন সব একসাথে এসে আস্তে 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 অনেক বড় একটা ভাষা হয়েছে, তখন কি হলো, অনেক শব্দ হয়ে গেল, তখন ব্যাপারটা বিশৃঙ্খল হয়ে গেল। দেখা গেল একই শব্দ এক একজন এক এক অর্থ করছে, কিন্তু সেটা বুঝতে পারছে না কেউ। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এই অভিধানের ধারণার
সূত্রপাত হলো যে আমরা যদি একটা বইয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখি যে এই শব্দটার অর্থ এটা, এটার ব্যাখ্যাও থাকবে, কি মানে এই শব্দটা কোত্থেকে আসলো, শব্দটা উৎপত্তি কোথায়, শব্দটা আর কোনো প্রতিশব্দ আছে কিনা, আর যদি সব প্রতিশব্দ থাকে তার বিপরীত শব্দ কি হতে পারে, সবকিছু মিলিয়ে একটা বই, সেটা হচ্ছে অভিধান। অভিধানকে ইংরেজিতে আমরা বলি ডিকশনারি। তোমাদের আমি জানি তো তোমাদের অত মানে ডিকশনারি তোমাদের তেমন ব্যবহার হয় নাই, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তো গুগল ছিল না। এখন যেমন আমরা একটা শব্দ বুঝতে পারছি না, ওকে একটা সার্চ করে ফেলি, টেস্ট 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 করে সার্চ করে ফেলি। আমাদের সময়ে একটা বড় বই ছিল, এত বড় একটা বই ছিল, মানে প্রত্যেকের বাসায় ডিকশনারি থাকবে মাস্ট, বিশেষ করে ইংরেজিটা, বাংলাটা তেমন আমরা রাখি নাই, কিন্তু ইংরেজি মাস্ট ডিকশনারি থাকতো। সেই ডিকশনারিতে আমরা মানে কিছু একটা খুঁজতে গেলে মানে বুঝতে পারছি না, তখন টাস 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 করে কোথায় আছে সেইটা বের করতাম। হ্যাঁ, তো এখন যাদের অ্যাপ থাকে বা গুগলেও যদি সার্চ দাও, এই মানে অভিধানের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সার্চ দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এখন আবার আমাদের ছোটবেলায় আমরা পকেট ডিকশনারিটাও ব্যবহার করতাম সবার বাসায়। আমার বাসায় এখনো একটা আছে, যে ছোট একটা পকেট ডিকশনারি, এতটুকু। ওটাতে ছোট করে লেখা থাকতো যে কি কি লাগবে, মানে ইংরেজি বিশেষ করে। তখন আমরা খুঁজে 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 পেতাম। তবে এখন সেই ডিকশনারিটা হয়তো কাজে দিবে না, কারণ এখন অনেক নতুন শব্দ অ্যাড হয়েছে, ওটা তো আর আপডেট হয় নাই। কিন্তু ডিকশনারি অনেকে আপডেট হয়েছে, অনেক নতুন শব্দ এর মধ্যে যুক্ত হয়েছে, যেটা আমরা গুগলে গেলে ইজিলি পাবো। আর যেটা ইজিলি পাওয়া যায় সেটার জন্য তো আর কেউ কষ্ট করতে চায় না, তাই না? তবে অভিধান একটা মানে পড়ার জন্য জিনিস, পড়ার বিষয়। মানে এটা যদি ধরো এমনি পড়ো তাও ভালো লাগবে, এমনি পড়লো তোমার হচ্ছে তথ্যটা বা শব্দটা শিখলা, তোমার নিজের সমৃদ্ধ হলো, তোমার শব্দগুলো সমৃদ্ধ হলো, এই সবকিছু মিলেই আর কি। অভিধান বলতে শব্দের সংগ্রহ, জাতীয় গ্রন্থকে বোঝায়, মানে অনেকগুলো শব্দ একসাথে, সেটাইকেই বলা হয় অভিধান। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মুখে ও লিখিত ভাষার ব্যবহৃত হলে শব্দগুলো অভিধানে স্থান পায়। মানে একটি নির্দিষ্ট মানে বাংলাদেশের যারা আছে তারা বাংলা ভাষার শব্দগুলোকে সমৃদ্ধ করে, যারা ধরো এই হিন্দি ভাষা বলে তাদের হিন্দি ভাষাগুলো সমৃদ্ধ, ওদের অভিধান হিন্দি ভাষা। ইংরেজি যারা বলে তাদের জন্য তো ইংলিশ ডিকশনারি আছেই। সেই শব্দগুলোর অর্থ অভিধানে যুক্ত করা হয়। অভিধানে কেবল শব্দের অর্থ নয়, বরং শব্দের উৎস, আমি যেটা বললাম যে এটা কোত্থেকে আসছে, বিশেষ করে ইংলিশ ডিকশনারিতে দেখবে কোনটা ল্যাটিন থেকে এসছে, কোনটা স্প্যানিশ শব্দ। ইংরেজি ডিকশনারিতে বেশিরভাগই দেখবে ল্যাটিন থেকে আসছে, ল্যাটিন শব্দগুলো প্রচুর থাকে। হ্যাঁ, তো যাই হোক, অভিধানে কেবল শব্দের অর্থ নয়, বরং শব্দটি কিভাবে গঠিত হয়েছে, কিভাবে আসলো। তারপর তোমরা যারা সায়েন্সে আছো, সায়েন্স নিবে পরবর্তীতে, সায়েন্সে গেলে দেখবা যে কতগুলো বায়োলজিতে, ইভেন কেমিস্ট্রিতেও থাকবে, কেমিস্ট্রিতে তেমন থাকবে না, বায়োলজিতে থাকবে, যেগুলোর তোমার উৎপত্তির যে নাম, উৎসগত নাম, সেগুলো জানতে হয়। তখন সেগুলো দেখবে যে বেশিরভাগই এই ল্যাটিন ভাষায় থাকে, কিছু কিছু আছে স্পেনিশ ভাষা, তবে ল্যাটিন ভাষায় বেশি। হ্যাঁ, সেগুলো জানতে হবে। সেগুলো কোথায় জানবে? সেগুলো ওখানে জানতে হবে, অভিধান থেকে। আচ্ছা, উচ্চারণ কেমন হবে? শব্দটি পদ বা বিশেষণ নাকি? আচ্ছা, উচ্চারণটা আমাদের যে অভিধান সেখান থেকে চাইতে বেশি ভালোভাবে জানবো আমরা কোথায়? গুগলে সার্চ করলে। গুগলে সার্চ করলে একটা স্পিকারের ছবি আসবে, তো ওখানে ট্যাপ করলেই মানে ওটা, তুমি আমেরিকান অ্যাকসেন্ট চাও নাকি ইংলিশ মানে লন্ডনের অ্যাকসেন্ট চাও, দুই রকমের অ্যাকসেন্টে দেওয়া থাকে, তখন ওটা ট্যাপ করলেই পাওয়া যাবে। আর বাংলার ক্ষেত্রে একটাই পাওয়া যাবে, বাংলার তো আর আমার আমেরিকান আর লন্ডন নেই, একটা ট্যাপ করলেই পাওয়া যাবে যে কিভাবে সেটা উচ্চারণ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, শব্দটি পদ বা বিশেষণ বা কোন কোন শ্রেণীর, মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি কোন শ্রেণীর, সেগুলো বলবে। আর তাছাড়া এটা সিনোনিম আছে কিনা বা অ্যান্টোনিম আছে কিনা, সবকিছুই দেওয়া থাকে। তো যারা হচ্ছে মানে বিশেষ করে ভাষা শিখতে চায়, এখন ধরো বাংলা বা ইংরেজি বাদ দিয়ে, ইংরেজি ভাষা মোটামুটি আমরা জানি, সেজন্য আমরা হয়তো বেশি একটা ইউজ করতে চাই না, কিন্তু ধরো অন্য কোনো ভাষা শিখতে চাও বা ইংরেজি শিখতে চাও, তাদের জন্য অভিধান বা ডিকশনারি মাস্ট, তাদের জানা উচিত। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? যোজক বুঝতে পেরেছে, আনমিউট প্লিজ। মিস বাক্য তথ্য অভিধান
বাক্যতত্ত্ব অভিধান মানে বুঝতে পারিনি। আনমিউট তাহেরা। গুগল ট্রান্সলেটে তোমার আক্ষরিক অনুবাদ করে দেয়, কিন্তু পুরোপুরি অনুবাদ করে দেয় না। আমাদেরও আছে, হ্যাঁ অনেকেরই আছে। আমি কিছু বলতে চাই, আনমিউট মি, ও নাম দিয়েছে আই ওয়ান্ট টু সে সামথিং, না সে সামথিং, আনমিউট মি প্লিজ। কি বলতে চাও বলো? সমস্যা নেই, আবার বোঝান। কোনটা আবার বোঝাবো? আয়ান, আয়ান কোনটা আবার বোঝাবো? জুনায়েদ কি নাম এম বললো, বুঝি নাই। জুনায়েদ কি বললে বুঝতে পারিনি। সমস্যা নেই, আনমিউট। বাক্যতত্ত্ব থেকে অভিধান শেখান মানে বুঝতে পারলাম না। আমি কিন্তু অভিধান শেষ করি নাই, মাত্র মানে দিলাম, ভূমিকাটা দিলাম। এবার দেখো অভিধানের ইতিহাস, যে বাংলা কেন মানে বাংলার যে অভিধান সেটা কিভাবে আমরা তৈরি করলাম, কিভাবে আমরা উদ্বুদ্ধ হলাম, সেটা একটা ছোট্ট ইতিহাস। বাংলা অভিধানের রচনার প্রথম চেষ্টা করেন ম্যানুয়েল দ্য অ্যাসেমসিও। এগুলো হচ্ছে অবজেক্টিভে আসবে। বাংলা অভিধানের জন্য প্রথম চেষ্টা করেন ম্যানুয়েল দ্য অ্যাসেমসিও। আর একটা ব্যাপার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, বাংলা ব্যাকরণ রচনার জন্য প্রথম চেষ্টা করেন ম্যানুয়েল দ্য অ্যাসেমসিও। উনি বাংলা মানে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। উনি মানে কি পরিমাণ, উনি মনে হয় চেষ্টা না করলে আজকে আমরা বাংলা ব্যাকরণ পেতামই না। উনি প্রথম চেষ্টা করেন। তিনি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ, মানে যাতে উনি চেষ্টা করে উনি লিখেছেন, কারণ মানে পর্তুগিজদের জন্য, তারা যেন বাংলা শিখতে পারে বা বাংলায় কমিউনিকেট করতে পারে, সেজন্য উনি তাদের জন্য লিখেছেন, কিন্তু আলটিমেটলি কাজে লেগেছে আমাদেরই। হ্যাঁ, তো ওই শব্দকোষ মানে হচ্ছে একটা ভোকাবুলারি আর কি। হ্যাঁ, অনেকগুলো শব্দ একসাথে থাকে, সেগুলোকেই উনি তৈরি করেছেন। তো ওইটার নাম হচ্ছে ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ, প্রকাশ করেন। তা বাংলাদেশে হচ্ছে 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারিও কিন্তু একজন ইংরেজ। উইলিয়াম ক্যারি প্রথম বাংলাদেশে হচ্ছে কি বলে গদ্য গ্রন্থে, মানে গদ্য ভাষায় লেখা শুরু করেন উইলিয়াম ক্যারি। হ্যাঁ, আর বাংলাদেশের যে এশিয়াটিক সোসাইটি, কি সোসাইটি যেন, কি একটা সোসাইটি, আমার নাম মনে আসছে না, উনি প্রথম করেন উইলিয়াম ক্যারি। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে তারপরে এসেছেন, ওনাকে দেখেই মানে আসলে সবাই বাংলায় গদ্য ভাষায় লেখা অনুপ্রেরণা পান। তো উইলিয়াম ক্যারি বাংলা অভিধান প্রকাশ করেছিলেন। দেখো আমাদের দেশে থেকে মানে প্রথম আমাদের সাহায্য করেছেন বাইরের মানুষ, তাই না? কিন্তু একজন ইংরেজ, উনি প্রথমে বাংলা শিখেছেন, তারপরে বাংলাদেশে মানে ইংরেজরা যেন বাংলা শিখতে পারে তার জন্য প্রথম উনি 1901 সালে একটা মানে স্কুল করেন। হ্যাঁ, সেই স্কুলের উনি প্রথম হেড ছিলেন বাংলার। তো পরে বাংলাদেশে বাংলা একাডেমি থেকে বাংলা ভাষার অভিধান শিক্ষার্থীদের সুবিধা, এখনো বাংলা একাডেমি মানে বাংলা বানানের নিয়ম বা সবকিছু এখনো বাংলা একাডেমি নিয়ন্ত্রণ করে। অভিধানের শব্দ সাজানোর নিয়ম, আচ্ছা এতক্ষণ বললাম ইতিহাস, এগুলো মানে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এখন নিয়মটা শেখো। নিয়মটা দেখো, বাংলায় 11টা স্বরবর্ণ আছে, তাই না? তাহলে সিরিয়াল অনুযায়ী আমরা যখন শব্দ খুঁজবো, তাহলে সিরিয়াল অনুযায়ী খুঁজবো। প্রথমে স্বরেও পাবো, তারপরে স্বরে মানে তখন প্রথম অজগর, অলি এগুলো শেষ হওয়ার পর স্বরে থেকে শব্দ শুরু হবে। তারপর স্বরে শব্দ শেষ হবে, রস্ব দিয়ে শুরু হবে, তারপরে দীর্ঘ দিয়ে শুরু হবে, রস্ব, মানে সিরিয়ালি যাবে ব্যাপারটা। হ্যাঁ, এইটুকু পর্যন্ত ইজি। এটা হচ্ছে ইজি। প্রবলেম কোথায় হয় আমি বলছি। প্রবলেম হয় হচ্ছে এই ব্যঞ্জন বর্ণে এই পর্যন্ত ঠিক আছে, ম পর্যন্ত। তারপরে জ, র, ল, ব থাকার কথা, র, র, ল, তালব্য মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় শূন্য, ঢয় শূন্য, অন্তস্থ। এই সিরিয়ালটা তোমাদের একটু মনে রাখতে হবে। এইটুক পর্যন্ত তোমরা সবাই পারবে, ক থেকে এটা সিরিয়ালেই আছে। হ্যাঁ, এই সিরিয়ালটা তোমাদের মনে রাখতে হবে যে জ, র, ল, তালব্য মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় শূন্য, ঢয় শূন্য, অন্তস্থ। এই সিরিয়ালটা মনে রাখবে, তাহলেই মানে ভুল হবে না। যাদের ভুল হওয়ার আশঙ্কা আছে, এমনিতে খুবই সহজ,
কিন্তু এই সিরিয়ালটা মনে রাখলেই তোমাদের আর কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে? এটাতে বাংলা পর্তুগিজ, হ্যাঁ বাংলা এখানে লেখাই তো আছে, বাংলা টু পর্তুগিজ। জুনায়েদ বলছে সমস্যা নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আগে প্রকাশ করেছেন 1817। উইলিয়াম ক্যারি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না ইয়ে করে নাই, শব্দকোষ বা অভিধান রচনা করেন নাই। হ্যাঁ, গদ্য ছন্দে, গদ্য রীতিতে আর বিরাম চিহ্নের প্রবর্তক ছিলেন। সাইদা ফ্রি, নো প্রবলেম। নাবিহা, নো মিস। আরিনা, ওয়ালাইকুম সালাম। আরিনা, তুমি কি লেট? ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যে যুক্ত বর্ণ ব্যবহার করি, যুক্ত বর্ণটা তাহলে কোথায় থাকবে সিরিয়ালে? আমরা তো এতক্ষণ সব সিরিয়ালই শিখে এসেছি, স্বর থেকে অ পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত সিরিয়ালই ছিল, তারপরে গুলো মোটামুটি সিরিয়ালই আছে। সমস্যা হচ্ছে যখন ক্ষীয় আসবে, ক্ষীয়টা কোথায় খুঁজে পাবো? তখন বলেছে ক্ষীয় যুক্ত যুক্তাক্ষরটি স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়। তার মানে স্বরবর্ণের পর, যখন স্বরবর্ণ শেষ, মানে ও এর পরে হচ্ছে ক্ষীয়, আর ক এর আগে। ও এর পরে, ক এর আগে হচ্ছে ক্ষীয়। ক্ষীয়যুক্ত শব্দ অভিধানে ক বর্গের পরে স্থান পায়, যেমন অক্ষ শব্দটি অভিধানে আ শব্দের পরে আসে। ক বর্গের পরে বলি আমি, ক বর্গ হচ্ছে ক, খ, গ, ঘ, উ। এটা হচ্ছে ক বর্গ। হ্যাঁ, মানে যে 25টা বর্ণ ছিল, এটা হচ্ছে ক বর্গ। হ্যাঁ, ক এর একটা দল, এই বর্গ মানেই হচ্ছে দল, এই ক এর দল হচ্ছে এটা। হ্যাঁ, এই বর্গের পর ক্ষীয়যুক্ত ক বর্গের পরে স্থান পায়, যেমন অক্ষ শব্দটি অভিধানে আ শব্দের পরে আসে। অক্ষ আ শব্দের পরে আসে, আসার কথা কি আগে না? স্বরের আগে, স্বরেও আগে, তারপর তো স্বরে আসবে, কিন্তু স্বরে আর পরে হচ্ছে আ শব্দের পরে হচ্ছে অক্ষ, কারণ এখানে ক্ষীয় আছে। আচ্ছা, যুক্ত বর্ণের বর্ণানুক্রমিতা, বর্ণানুক্রমী মানে হচ্ছে বর্ণ অনুক্রম, এই দুটা মিলে হচ্ছে বর্ণ অনুক্রম, দুটা মিলে সন্ধি হয়েছে। বর্ণানুক্রমিকতা মানে ক্রমিকতা, দুটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে। অভিধানে ব্যবহৃত যুক্তাক্ষরগুলোর নির্দিষ্ট ক্রম আছে, যেমন আকেল শব্দটি অনাথ শব্দের পূর্বে বসবে। আর আক্কেল না, আক্কেল আর কি, আক্কেল শব্দটি অনাথ শব্দের পরে বসবে। আসলে হওয়ার কথা কি ছিল? যেহেতু এখানে ক আছে, তাহলে দন্তানোর আগে তো ক ব্যবহার করার কথা ছিল, তাই না? কিন্তু আক্কেল যেহেতু এটা যুক্ত বর্ণ, কয়ে কয়ে যুক্ত, তাহলে এটা এই অনাথের পরে পূর্বে বসবে। হ্যাঁ, আক্কেল যেহেতু যুক্ত বর্ণ, আর বলেছে যে এটার কি বলে, অনাথ শব্দের পূর্বে বসে, স্বরে আর আগে আসছে এটা, ঠিক আছে? না সরি, এটা পরে বসবে, আক্কেল যেহেতু যুক্ত বর্ণ, সেহেতু অনাথের পরে বসবে, ঠিক আছে? এই হলো আমাদের অভিধান। যাদের সমস্যা ছিল তারা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যাদের সমস্যা ছিল, ম্যাম অভিধান পড়ান, তাদের কি সমস্যা আছে? না মুখস্থ করতে হবে কেন? সরেও তো সবাই পারো, সরেও তাদের সিরিয়ালটা মেনটেন করলেই তো হলো। সরেও থেকে ম পর্যন্ত সিরিয়ালটা জাস্ট মনে রাখবে। জাফরিন, নো প্রবলেম। তাহেরা, আক্কেল মানে বুদ্ধি। বেশিক্ষণ থাকবে না। এই হলো আমাদের অভিধান শেষ। এবার হচ্ছে অনুধাবন। অনুধাবন মানে কি জানো? অনুধাবন হচ্ছে বুঝতে পারা। অনুধাবন হচ্ছে এক অর্থে যদি বলি, বুঝতে পারা। যেমন হঠাৎ করে ধোঁয়া 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 দেখছো, এখন ধোঁয়া দেখে কি মনে করবে? তোমাদের মানে ব্রেন কি মানে ডিসাইড করবে যে এখানে ধোঁয়া হচ্ছে, তার মানে কি? অনেক ধোঁয়া হচ্ছে।
তাহলে তোমরা এটা তোমাদের বেসিক জ্ঞান যে এখানে নিশ্চয়ই আগুন লেগেছে, তাই না? তখন তোমরা নিজেরা মানে ওখান থেকে প্রোটেক্ট হওয়ার চেষ্টা করবে, ওখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা আসলে মানে তোমার ব্রেন সিগন্যাল দেবে যে এখানে সামথিং ইজ রং। তো এইটাই হচ্ছে অনুধাবন, যে আমি একটা জিনিস একটা সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনটাতে আমার কি করা উচিত বা এই সিচুয়েশনটা দেখে আমার কি ডিসিশন নেওয়া উচিত। হ্যাঁ, বুঝতে পেরেছো? আর এটাই হচ্ছে অনুধাবন। এখন এই যে এই জ্ঞানটা, এটাই অ্যাপ্লাই করবে বাংলা ব্যাকরণে কিভাবে? বাংলা ব্যাকরণে তোমাকে দেয়া হবে একটা অনুচ্ছেদ, অনুচ্ছেদ দিয়ে বলবে যে এটা নিয়ে তুমি কি বুঝতে পেরেছো। তখন তোমার মাথায় যেটা আসবে, আইডিয়া আসবে, এটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়, এটা মুখস্থের কোনো জায়গা নাই এখানে। একেবারে তোমার নিজস্ব জ্ঞান এবং নিজস্ব বুদ্ধি দিয়ে এটা সলভ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা স্কিল, বলাই আছে কম্প্রিহেনশন স্কিল। এই মূল বিষয়বস্তু হচ্ছে সংজ্ঞা উপদেশ্য। অনুধাবনের সংজ্ঞা কি? দক্ষতা হচ্ছে কোনো বিষয় বা পাঠ্যবস্তু পাঠ করার পর তার মূল ভাব বুঝতে পারার ক্ষমতাকেই অনুধাবন ক্ষমতা বলবো। আমি যে বললাম যে ধোঁয়া দেখেই আমার বুঝতে হবে যে এখানে একটা আগুন লেগেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আমার থাকা যাবে না, বা যদিও বা থাকি হয় আমাকে ইয়াতে ফোন দিতে হবে, ফায়ার সার্ভিসকে ফোন দিতে হবে, বা কেউ তো নিচে পড়ে আছে। হ্যাঁ, তো তোমার এটা নিজেই মাথায় হিট করবে যে সে নিশ্চয়ই তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে দুইটা অপশন আছে, হয় আমি পালিয়ে যাব, আদারওয়াইজ আমি মানে অ্যাম্বুলেন্সকে ফোন দিব। অ্যাকশনটা আসলে পরে, কিন্তু আমার যে বোঝার ক্ষমতাটা যে এখানে হলোটা কি, সেইটাই হচ্ছে অনুধাবন ক্ষমতা। হ্যাঁ, তো যাই হোক, গুরুত্ব গুরুত্ব অনুধাবন ক্ষমতার গুরুত্ব আসলে অপরিসীম। এটা শুধু বাংলায় না, আমার মনে হয় প্রাত্যহিক জীবনেই সবার এই গুরুত্বটা থাকা উচিত। বিশেষ করে আমি বলবো মেয়েদের মেয়েদের একটা সিক্স সেন্স সবসময় শার্প থাকা উচিত। বিশেষ করে যারা রাস্তাঘাটে বের হয়, মানে কোথায় কি প্রবলেম আছে সেটা আসলে ওনাদের সেন্স করতে হবে সবসময়, অলওয়েজ। এটা মানে আমার মনে হয় মেয়েদের থাকে, অটো থাকে, মেয়েরা বুঝতে পারে যে কোথায় একটা সামথিং ইজ রং, এটা বোঝা যায়। হ্যাঁ, তো যাই হোক, যার অনুধাবন দক্ষতা যত বেশি, সে একটা বিষয় তত দ্রুত ও গভীর ভাবে বুঝতে পারে, যে যত তাড়াতাড়ি সেন্স করতে পারে যে হ্যাঁ এই যে জিনিসটা এইভাবে হবে, এই জিনিসটাকে এইভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো, সে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই জায়গায় ওই জিনিসটা বা ওই বিপদ পোলক আর যাই হোক ওই জিনিসটা ওভারকাম করতে পারে। তারপরে এখন অনুধাবন ক্ষমতা দক্ষতা থাকলে কোনো কিছু না বুঝে মুখস্থ করা বা মুখস্থ করার পর দ্রুত ভুলে যাওয়া থেকে বিরত থাকা যায়। এটা আসলে সত্যি কথা। আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার একদমই মুখস্থ বিদ্যা নাই। হ্যাঁ, কিন্তু আমরা যখন মানে আমি যখন পড়াশোনা করতাম তখন আমাদের সৃজনশীলও ছিল না। আমরা পড়াশোনা করেছি পুরোপুরি মুখস্থ বিদ্যার সময়কার পড়াশোনা। হ্যাঁ, তো তখন বেশিরভাগই দেখা যেত যে যত ভালো মুখস্থ করতে পারতো তার মার্ক ভালো আসতো, বা তাকে মুখস্থ করা মানে কি, সে লাইন বাই লাইন লিখে দিলে তো নাম্বার আসবেই। কিন্তু যদি সে মুখস্থ বিদ্যার বাইরে যদি কোনো কিছু থেকে দেয় কেউ, মানে কোশ্চেন করে, তখন দেখা যায় কিছুই পারে না, তার মাথা ব্রেন ফাঁকা। আমি কেন জানি মুখস্থ করতে পারতাম না। আমার একটা মানে স্বভাব ছিল যে আমি বুঝবো এই জিনিসটা কি, বুঝে আমি আমার মতো করে লিখবো। এখন এটা আমি দেখলাম আমার জন্য প্রচুর কাজে দিয়েছে, প্রচুর কাজে দিয়েছে। মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে মানে আমার মনে হয়েছে যে আমার কাছে আমি অন্যদের চাইতে চিন্তা করতে পারি বেশি, কারণ আমি মুখস্থ করি নাই। তাহলে আমাকে একটা জিনিস যখন আমি ভেবে লিখি, আমার ব্রেনটা কাজ করতে হয়েছে বেশি, যার কারণে আমার আমার কাছে মনে হয় আমার ব্রেনও শার্প হয়েছে এই কারণে। যদিও বলা ঠিক না, তবে হ্যাঁ, আমি আমার চিন্তা শক্তিটা, আমার জ্ঞানের গভীরতাটা বেড়েছে। তো সুতরাং যাদের অনুধাবন দক্ষতা ভালো থাকবে, তার হচ্ছে কি বলবো আমরা, তার বিষয়টা অনুধাবন করে লেখার ক্ষমতা বেশি হবে। এটাই সৃজনশীল, এটা খুবই প্রয়োজন। আচ্ছা, প্রয়োজন কেন? আমি যে বললাম কেন প্রয়োজন, এই প্রয়োজনটা হচ্ছে এই দক্ষতা বৃদ্ধির জন্য ভালো করে বোঝা ও লেখার চেষ্টা করা জরুরি। এর জন্য শব্দার্থ তোমাকে জানতে হবে, বাক্যের অর্থ তোমাকে জানতে হবে, এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমার আমার এই অনুধাবন দক্ষতা থাকলে আমি এই কাজগুলো ইজিলি করতে পারবো, তাই না?
আমার জন্য কোনো ব্যাপারই হবে না যদি আমাকে আমার পড়ার বাইরে থেকে কিছু দেয়। আমি শব্দ জানি, বাক্য গঠন করতে পারি, এবং সেই বিষয় সম্পর্কে আমি মানে ধরো ধারণা জানি। ধরো কোন বিষয় আমি বলি, একটু আগে আমি পার্টস অফ স্পিচ পড়লাম। হ্যাঁ, এখন আমাকে যদি ওখান থেকে লিখতে দেয়, বইয়ের উদাহরণ থেকে দিতে হবে এমন কোনো কথা নেই। যে পদটা পড়ে আসলাম সেখানে বইয়ের উদাহরণ থেকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমি যেহেতু বিষয়টা সম্পর্কে জেনেছি, আমি নিজে নিজে মানে এটা এটা সম্পর্কে লিখতে পারবো। 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু যারা মুখস্থ করে আসছে, তারা হয়তো 1 পৃষ্ঠা মুখস্থ করে আসছে, ওরা ওই 1 পৃষ্ঠার মধ্যেই লিখতে পারে। এর চাইতে বেশি বড়ও করতে পারে না, ছোটও করতে পারে না। ওকে। তো অনুধাবন সরাসরি কোনো পাঠ্যপুস্তক পড়ে তার নিহিত অর্থ, মূল বক্তব্য সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম মানে হচ্ছে যে মন থেকে যেটা পড়া, যেটা একদম মানে পড়তে 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 মনে গেঁথে যাওয়া, সেটাকেই বলছে হৃদয়ঙ্গম করা। এবং তার নিজের ভাষায় প্রকাশ করার কৌশল শেখায়। মানে এটা না আর কোনো শর্টকাট নাই, এটা তোমাকে প্র্যাকটিস করতে 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 আয়ত্ত করতে হবে। হ্যাঁ, এটি একটি বুদ্ধিবৃত্তিক দক্ষতা, মানে তোমার একটা ব্রেনের এক্সারসাইজের মতো। বুদ্ধিবৃত্তিক দক্ষতা মানে এটা করতে করতে তোমার বুদ্ধিটা শার্প হবে। এজন্য বলেছে বুদ্ধিবৃত্তিক দক্ষতা, যা কেবল মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে না, গভীর বোঝার মাধ্যমে অর্জিত হয়। এবং এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি মানে বলে বলে, বা তোমাকে যদি আমি বলি যে তোমাকে একটা টিপস দিলাম, তুমি প্রতিদিন সকালবেলা গরম পানিতে লেবু মিশিয়ে খাবে, তোমার হচ্ছে অনুধাবন ক্ষমতা বেড়ে বেড়ে যাবে, হবে না। তোমাকে রেগুলার হয়তো 2টা প্যাসেজ দিলে বা একটা 2টা অনুচ্ছেদ তোমাকে নিজে 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 চেষ্টা করে 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 লিখতে হবে। কয়েকটা শব্দ পড়তে হবে, বা যে বিষয়টা সম্পর্কে তুমি লিখতে চাচ্ছ সেই বিষয়টা তোমাকে আগে ধারণা নিতে হবে। তারপর তুমি কি করবে, সেটা বন্ধ করে অন্য একটা খাতায় তুমি তোমার মতো করে লেখার চেষ্টা করবে। সেটা 1 লাইন 2 লাইন 3 লাইন যা 5 লাইন যা হয়, কিন্তু চেষ্টা করবে তোমার মাথা থেকে যেন সেটা বের হয়। হ্যাঁ, সেটা যেন ইউনিক হয়, তোমার মতো করে হয়। বইয়ের ভাষাটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। এই হচ্ছে আমার অনুধাবন। সবাই খুব চেয়েছিল আমি যেন অনুধাবন পড়াই, এবং হচ্ছে কি যেন ডিকশনারিটা পড়াই। তো এই দুটাই আমি আজকে শেষ করে দিলাম। কারো কোনো সমস্যা আছে কিনা একটু জেনে আমি প্র্যাকটিসে যাব। এটা কি? আমার এই সেন্সটা অনেক ভালো আছে। আচ্ছা, সবাই বলে। আচ্ছা, মাইমুনা বলছে তার অনেক সেন্সটা ভালো আছে, সবাই বলছে। মাইমুনা, এটা কিসের ছবি দিয়েছো? 9 ঠ, এটা 9 ড। যাই হোক, বুঝতে পারছি না কিসের ছবি দিয়েছো। আচ্ছা তাহেরা, নো প্রবলেম, আনমিউট। মিস, আপনাকে ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে? এই না বললে ভালো দেখা যাচ্ছে, এখন ঝাপসা দেখা যাচ্ছে। সমস্যা? মিস্টার বাচ্চা, জি ম্যাম। কিসের জি ম্যাম? মিস্টার বাচ্চা। মাশরাফি, মাশরাফি কিছু একটা আপলোড করছে কিন্তু আসেনি। আরাফুল, নো ম্যাম। নো ম্যাম কি? সমস্যা নেই সেটা বলছো? ও আচ্ছা, অল ক্লিয়ার। জুনায়েদ, সমস্যা নেই ম্যাম। বুঝতে পারলাম না, 24 জন আছে, তারা এত কম রেসপন্স করছে। তোবা জি ক্লিয়ার, ওকে। আর একটু মানে রেসপন্স করা যেত মনে হচ্ছে। ওকে, তাহলে আমার কি শেষ হলো? আমার রূপতত্ত্ব পড়ালাম, অভিধান পড়ালাম, আর হচ্ছে অনুধাবন ক্ষমতা পড়ালাম। এখন আমি অনুধাবন ক্ষমতার উপরে দুটা একটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা যাব নেক্সটে। হ্যাঁ, দেখো এখানে বলা আছে সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত, বাংলা পড়াতেন। ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না। ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না, ছিল বেশ প্রখর। ভাষা ভাষা মানে মানে তার জ্ঞান ঝাপসা ঝাপসা ছিল না, সে যা জানতো ক্লিয়ার জানতো। হ্যাঁ, তো ছেলেদের লেখার মধ্যে গুরুচণ্ডালে তিনি মোটেই সইতে পারতেন না। ঠিক আছে, সপ্তাহের একটা ঘন্টা ছিল ছেলেদের রচনার জন্য বাধা, মানে সেই রচনা পড়তে হতো। ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনতো,
এক এক সময় ক্লাসে বসেও লিখতো, যারা বাড়িতে লিখতো না তারা আছে না তোমাদের মধ্যে হোমওয়ার্ক করে নাই, ক্লাসে বসে হোমওয়ার্ক করছে? হ্যাঁ, এরকম আমরাও করেছি। আচ্ছা, পরে সীতানাথ বাবু সেই সব রচনা পড়ে পড়ে আগুন হতেন, মানে হয়তো হয়নি সেজন্য উনি রাগ করতেন। ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতানাথের অগ্নি পরীক্ষার মতো, সীতার অগ্নি পরীক্ষার মতোই একটি উত্তপ্ত ব্যাপার ছিল। আচ্ছা, সীতার অগ্নি পরীক্ষা হচ্ছে রামায়ণের একটা অংশ। হ্যাঁ, রামায়ণের একটা অংশ যেখানে সীতাকে মানে আগুনের উপর দিয়ে হাঁটতে হয়। তো যে বলেছে যে ছাত্রদের যে সেই রচনাটা পরীক্ষা করা, সে পরীক্ষা হচ্ছে রামায়ণের সীতার আগুনের উপরে হাঁটার মতো একটা অংশ। আচ্ছা, কোথায় ছিলাম? একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথ বাবুর কাছে, যেমন তার তেমনি আমাদেরও, যেমন তার কাছে উত্তপ্ত ব্যাপার ছিল, মানে সে যে পড়তো, পড়ে যে ভুলগুলো পেতো তার মাথা গরম হয়ে যেত। আবার আমাদেরও মানে উনি যে রিয়েক্ট করতো, হয়তো রাগ করতেন বা হয়তো পেটাতেন, সেজন্য সব দুই পক্ষের জন্য এটা উত্তপ্ত ব্যাপার ছিল। এত করে ঝকঝকে গুরুচণ্ডালীর দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি। উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এটাতে কি কি বুঝতে পারলে বলো? আচ্ছা দেখি, কমেন্ট দেখলে বুঝতে পারবো। একজন শুধু কমেন্ট করেছে, মাইমুনা। এটা কি এইচডব্লিউ? এখন আর এইচডব্লিউ না, এখন সবে এইচডব্লিউ। পরীক্ষা সামনে না, এখন যেদিন যেটা পড়াবো সেদিন সেটা তোমরা নিজেরাও বাসায় পড়বে, দেখবে যে তোমাদের যে ক্লিয়ার মানে কনসেপ্টটা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা পড়ে এই উদ্দীপক পড়ে কারো কোনো সমস্যা বা কি বুঝতে পারলে একটু যদি বলতে, তাহলে আমি সুবিধা হতো। উদ্দীপক পড়ে কার কি মানে কি বলে, কারো কোনো মানে বোঝার কি বুঝলা সেটা একটু মতামত জানাও, কিছু বুঝতে পারলে কিনা। উদ্দীপক পড়ে আছো তো তোমরা নাকি? আমি তো বুঝতে পারছি না। 24 জন আনমিউট করে একজন একজন করে ধরবো। আচ্ছা, তাহলে লাবিবাই প্রথম আসো। এখানে আমি এটা পরে বুঝলাম যে সীতানাথ বাবু একজন মানে পড়া টিচার ছিল, তো সেটা স্টুডেন্টদেরকে রচনা লেখাতো। তো তাদের যে রচনা যদি ভুল হতো সীতানাথ বাবু অনেক রেগে যেত। আর হচ্ছে স্টুডেন্টদের মারতো বা বকাঝকা করতো, এই জন্য স্টুডেন্টদেরও খারাপ লাগতো। এটাই, তিনি তাদেরকে দোষ মুক্ত করতে পারতেন না, আবার স্টুডেন্টরা সেরকম করার চেষ্টা করতো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার কাউকে এই যে আনমিউট প্লিজ। কে এটা? আনমিউট করেছি, আনমিউট প্লিজ বলো। মিস, হ্যাঁ বলো। এটা পরে আমরা বুঝলাম যে সীতানাথ বাবু ছিলেন হচ্ছে কি বাংলার একজন মানে একজন একজন ভালো পণ্ডিত। মানে তার বাংলার দিকে দৃষ্টি একটু ভাষা ভাষা মানে একদম মানে হচ্ছে গিয়ে অন্যরকম ছিল। মানে হচ্ছে গিয়ে অনেকটা নরম নরম বা পারি অথবা পারি না এরকম ছিল না, ছিল অত্যন্ত প্রখর, মানে অনেক শক্তিশালী। তারপর তার যে তার যে পাঠশালা সেখানে তিনি ছেলেদের শিক্ষাদান দিতেন, এবং এবং তিনি তাদেরকে কিছু রচনা দিতেন। ওই রচনাগুলোর মধ্যে তার পাঠশালায় যেসব ছেলেরা পড়তো তারা বিভিন্ন ধরনের গুরুচণ্ডালী দোষ করতো। এখন গুরুচণ্ডালী দোষ মানে সাধু এবং মানে সাধু ভাষা এবং চলিত ভাষার যে সংমিশ্রণটা, ওটাকেই বলে গুরুচণ্ডালী দোষ। এখন এই দোষটা তিনি মোটেও সইতে পারতেন না। ছেলেরা বাড়ি থেকে বিভিন্ন ধরনের রচনা লিখে আনতো, কিন্তু এবং অনেকে এক এক সময়। আচ্ছা আচ্ছা, আস্তে। তুমি এত ইয়ে করছো কেন? তুমি আগে নিঃশ্বাস নাও, আগে নিঃশ্বাস নাও, এত ফাস্ট ফাস্ট বলতে হবে না, নিঃশ্বাস নাও। যেটা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝতে পেরেছি। যেটা বলতে চেয়েছে সবাই মোটামুটি যে মানে এই এটা দেখে, এটা আমার মনে হয় ও দেখে দেখে যেটা বলছে। তবে এটা ও যেটা বলেছে তার মধ্যে একটা ইনফরমেশন পেলাম, গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু আর চলিত ভাষার মিশ্রণ, তাই তো? তাহলে দেখো এখানে কয়েকটা কোশ্চেন আছে, কোশ্চেন গুলো একটু সলভ করার চেষ্টা করি। পণ্ডিত শব্দের বিপরীতার্থক শব্দ কি? একটু কমেন্ট করো তো, পণ্ডিত শব্দের বিপরীতার্থক শব্দ কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু কমেন্ট করো। পণ্ডিত শব্দের বিপরীতার্থক শব্দ কি?
কোশ্চেন মার্ক বলছে জানি না। বাকিরা, তাহিরার কি হলো, আজকে ঘুমিয়ে গিয়েছো নাকি? আজকে মনে হচ্ছে বেশি একটা রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে, তো কোন এরকম হচ্ছে না। হ্যাঁ, তাহিরা ঠিক কথা বলছে। তারা বললো যে পণ্ডিত বিপরীত শব্দ মূর্খ। পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ আমি করে দিয়েছি অলরেডি, তাই না? প্রথমেই যখন আমি করেছি, পরীক্ষা পরিযোগ পরিযোগ ইচ্ছা। আচ্ছা, ঘন্টা শব্দ ব্যবহৃত যুক্ত বর্ণটি বিশ্লেষণ করো। ঘন্টা, দেখো এখানে ঘন্টা মূর্ধন্য যোগ ট, তাই না? এটা দন্তান্ন না, কিভাবে বুঝলাম? এটার উপরে কোনো মাত্রা নেই। মূর্ধন্যর এখানে অর্ধমাত্রা, আর দন্তান্নতে পূর্ণ মাত্রা। যেহেতু এখানে মাত্রা অর্ধমাত্রায় দেখাচ্ছে, সেহেতু এটা মূর্ধন্য। ঠিক আছে। সীতানাথ শব্দটি কোন পদ? সীতানাথ শব্দটি সমাজ সাধিত পদ। আজকে পদ বললাম না, সীতানাথ শব্দটি হচ্ছে সমাজ সাধিত পদ। গুরুচণ্ডালের দোষ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। অলরেডি বলে ফেলেছে, কি যেন নাম ওর, আনমিউট করে কি যেন নাম ওর, ও বলে ফেলেছে গুরুচণ্ডালের দোষ মানে সাধু আর চরিতর মিশ্রণ। হ্যাঁ, দুটো একসাথে আমরা যখন এখন করি না, বাংলা আর ইংরেজি একসাথে মিক্স করে লিখি না, তখন ভুল হয়। আগে এরকম সাধু আর চলিত মিক্স করে লিখলে মানে সবাই এটাকে ভুলই বলতো, এটাকে বলতো গুরুচণ্ডালের দোষ। বিশেষ করে আমার আব্বু যখন পড়াশোনা করতো, আমার আব্বুর বইগুলোতে আমরা লিখতাম, মানে তখনকার লিখিত ভাষা ছিল সাধু। যেমন আমি এখানে বলছি, তখন লিখতে হতো বলিতেছি। যদি বলি করছি, মানে আমি মুখে বলছি করছি, কিন্তু আমার লিখতে হতো করিতেছি। মুখে বলতাম খাবো, তখন লিখতে হতো খাইবো। তো খাইবো আর খাবোর মধ্যে যদি মিক্স করে ফেলতাম, তখনই হয়ে যেত গুরুচণ্ডালী দোষ। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করবে, তাহলে তোমার একটা উদ্দীপকের মধ্যে দিয়ে আমরা এই কোশ্চেনের আনসার গুলো ইজিলি করতে পারবো। আমি যেটা 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 বুঝবো, সে বোঝার মধ্য দিয়েই সেগুলো করতে হবে। আর এইটার পারার জন্য বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি শব্দ সমৃদ্ধ করতে হবে, নিজেদের ভোকাবুলারি রিচ করতে হবে, এবং নিজে নিজে লেখার চেষ্টা করবে। যতই লেখার চেষ্টা করবে ততই পারবে। আচ্ছা, আরেকটা দেখো, রেল লাইন পার হলে ওপারে আছে মস্ত কিছু খাদ। খাদ মানে বুঝো তো, গর্তের মতো মস্ত কিছু খাদ, তার ভেতরে গড়িয়ে পড়লে হাত পা ভাঙতে পারে। হ্যাঁ, তার মধ্যে যদি পড়ে যায় তখন হাত পা ভাঙতে পারে। তাহলে পার হলেই, এই খাদটি পার হলেই বন জঙ্গলে ঘেরা অন্ধকার ডাঙা। ডাঙা মানে উঁচু জায়গা, যেটা ডাঙা, সেখানে ঝিঝি পোকা সারাক্ষণ ডাকতে থাকে। আমরা ঝিঝি পোকা গ্রামে গেলে ইজিলি শুনতে পারি না ঝিঝি পোকার ডাক, এখন হয়তো কম শোনা যায়, বাট তাও গ্রামে গেলে শোনা যাবে ঝি 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 করে। রাতের বেলা ডাকতে থাকে, রাতের বেলা দুপুর বেলা সবসময় ডাকতে থাকে। সেখানকার ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া যেন মাথা নেড়ে ভয় দেখায়। যে মানে ধীরে ধীরে মানে বিশাল বিশাল গাছ আছে, সেগুলো মানে অনেক এত বড়, যে এত বৃহৎ, যে ওদের ছায়া দেখলে যেন ভয় লাগে। এখানে ক নাম্বার বলেছে মস্ত শব্দের অর্থ কি, একটু জানাও তো আমাকে। তোমরা কেউ রেসপন্স করছো না কেন? আচ্ছা, ওর নাম হিয়া। আচ্ছা হিয়া, বুঝতে পারলাম। রেসপন্স করছো না কেন? মস্ত শব্দের অর্থ বড় বা, হিয়া বলল বড় বা বিশাল। মস্ত শব্দের অর্থ বড় বা বিশাল। হ্যাঁ, বিশাল বড় একসাথে দেওয়ার দরকার নেই, বড় অথবা বিশাল। আচ্ছা, অন্ধকার শব্দটির বিপরীত শব্দ খুবই সহজ, তাই না? অন্ধকার মানে অন্ধকার আলো। সারাক্ষণ শব্দটির যুক্ত বর্ণটির বিশ্লেষিত রূপ কি? সারাক্ষণে এখানে কিও আছে, কিওটাকে ভাঙলে কি কি হয় একটু কমেন্ট করো তো, কিওকে ভাঙলে কি কি আসে? ভয় শব্দটি কোন ধরনের পদ? ভয় শব্দটি কোন ধরনের পদ? ভয় কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, নাকি ক্রিয়া বিশেষণ, নাকি যোজক? একটু জানাও আমাকে, আগে আমাকে প্রথমে বলে নাও। অন্ধকার আলো, আমি যেটা বলতে চাচ্ছি যে সারাক্ষণে যে যুক্ত বর্ণটা আছে সেটা কি? সারাক্ষণে যুক্ত বর্ণ। বড়, বৃহৎ, বিশাল একই শব্দ। রিদম বলতে পেরেছে, ঠিক আছে, রিদমেরটা। অন্ধকার, অন্ধকার আলো, অন্ধকার আলোকিত দরকার নেই, আলো বললেই হবে। আচ্ছা, আমি বলতে যাচ্ছি যে যুক্ত বর্ণটা কি? একজন শুধু বললো যুক্ত বর্ণটা, কেউ পারো না নাকি?
হ্যাঁ, রেইনবো পেরেছে, সাদিয়া আফরিন, এই তো, বাহ, ভেরি গুড। সবাই যুক্তবর্ণটা পেরেছে। সিমরান বড় বিশালে আটকে আছে। আচ্ছা, যেটা বলছিলাম, ভয় শব্দটি কোন পদ? ভয় শব্দটি কোন পদ? ভয় শব্দটি এক দুজন বললেও না, ক্রিয়া না। ভয় কি কাজ? ক্রিয়া কেন বলছো? ভয় শব্দটি কোন পদ? এই জন্যই আমি আজকে পড়ালাম, কিন্তু পদ মাত্রই একটু আগে পড়ালাম। ভয় শব্দটি কোন পদ? বিশেষ্য কেন? ভয় কি কোনো নাম? বিশেষ্য হচ্ছে যে কোনো নামকে বিশেষ্য বলে। ভয় শব্দটি কোন পদ? ভয় শব্দটি, আচ্ছা কেউ রেসপন্স করছো না, ঘটনা কি? না, ভার্ব না, ভার্ব ক্রিয়া কোনোটাই না। অপসি, যাক, শেষ পর্যন্ত অপসি বললো। ভয় হচ্ছে একটা অবস্থা, আর অবস্থা কখন কাকে বোঝায়? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ। অবস্থা হচ্ছে বিশেষণ, একমাত্র অপসি ফার্স্ট বললো ভয় হচ্ছে বিশেষণ। অনুচ্ছেদের উল্লেখিত পরিস্থিতি দুইটি বাক্যে ব্যাখ্যা করো। দুইটা, এখানে যে আমরা অনুচ্ছেদে যে পরিস্থিতিটা ছিল তার মধ্যে দুইটা ব্যাখ্যা করতে বলেছে, দুইটা বাক্যে লিখতে বলেছে, ব্যাখ্যা পরে বাক্যে লিখতে বলেছে দুইটা। একটা হচ্ছে ঝিঝি পোকা ডাকে, ঝিঝি পোকা সারাক্ষণ ডাকতে থাকে। আরেকটা হচ্ছে গাছের ছায়া যেমন মাথা নেড়ে ভয় দেখায়। পুরো অনুচ্ছেদের দুটা বাক্য আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু কুইজে চলে যাই, তারপরে আমি শেষ করে দেবো। কয়টা বাজে? 7:30। হ্যাঁ, ঠিক আছে মাশরাফি। অ্যাডজেক্টিভ, ইয়েস, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বাংলায় তো বিশেষণই বলবে। তাহেরা বলছে না, ভয় বিশেষ্য না, বিশেষণ বলেছি। বিশেষ্য শুধু নাম, ভয় কোনো নাম নয়, ভয় কোনো নাম নয়। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি একটু জানাও, জানানোর পরে আমি এতে চলে যাব, কুইজে চলে যাব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, তারপরে আমি কুইজে চলে যাব। সমস্যা থাকার কথা না, আমি আজকে খুবই ইজি করে দিয়েছি, যেটুকু পড়ানোর কথা না সেটুকু পড়িয়ে ফেলেছি। আমি মিস আজকে কি কুইজ না, লিংক হবে না, সরাসরি হবে। আমি বুঝতে পারছি না তোমরা রেসপন্স করছো না কেন। সমস্যা নাই, সিমরানের শুধু সমস্যা নাই, সাদিয়ার, সাইদা আফরিনেরও নেই। ম্যাম, আমি সবাইকে আনমিউট করবেন। সবাইকে আনমিউট করবো কেন? কিন্তু বুঝতে পারলাম না, সবাই আনমিউট হয়ে গেলে আমি কিভাবে ক্লাস নেব? সবাই কথা বলা শুরু করবে। অদ্ভুত তোমাদের আবদার। মাশরাফি গিয়ে আপলোড করছো। আচ্ছা, প্রথম হচ্ছে, দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে? বিভক্তি, উপসর্গ, সন্ধি, সমাস। দেখি, যারা রেসপন্স করবে তাদেরটাই পড়বো, তাদেরটা পড়বো না। অপসি আনসার করো। আউসাফ, আউসাফ বলেছে এ। তারপর নেক্সট হিয়া, হিয়া বলছে ঘ। কোশ্চেন মার্ক বলছে গ হচ্ছে। সাইদা বলছে ঘ। জাফরিন এ। বি, এ বি সি বি সবই আসছে। তাহেরা বলছে ঘ। রেইন বলছে এ। মাইমুনা বলছে ঘ। জুনায়েদ বলছে ক। আরাফুল বলছে ঘ। ওকে, দেখি যারা ক বলেছো। আরে না, যারা এ বলেছো তাদেরটা ভুল, যারা বি বলেছো তাদেরটাও ভুল, যারা সি বলেছো তাদেরটাও ভুল। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে সমাস। দুই বা তার থেকে বেশি যে শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ, মানে শব্দ যুক্ত হয়ে যে পদ তৈরি করে, মানে যে শব্দ যুক্ত হয়ে একসঙ্গে আবার নতুন শব্দ তৈরি করে, সেটাই হচ্ছে সমাস। বলেছিলাম সিংহ, চিহ্নিত, আসন, অনেকগুলো পদ একসাথে হয়ে নতুন একটা শব্দ বা পদ তৈরি করেছে। তারপরে দেখো, অগ্নি শব্দের বিশেষণ কোনটি? অগ্নি শব্দের বিশেষণ কোনটি? আগুন, আগ্নেয়, হুতাশন, বহ্নি। অগ্নি শব্দের বিশেষণ কোনটি? একটু তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট।
আমি হ্যাঁ, যারা ঘ বলেছো তারা রাইট। সিমরানও ঘ বলেছিল। আচ্ছা, তারপরে শুধু ঘ শুধু খ বলবে না, কোনটার ঘ কোনটার খ একটু বলবে। দুয়ের ক, ফিরোজা বলছে এ। কিসের এ বাবা? জাফরিনও বলছে এ। কে এটা? সিমরান বলছে দুয়ের ঘ, মাশরাফি দুয়ের ওয়ান, জুনায়েদ দুয়ের ক, নাবিহা দুয়ের বি, রেন দুয়ের ক, মিস্টার বাদশা ঘ। কিসের ঘ কিসের ক? নাম্বারটা দিতে হবে। আয়ান, এতবার দিও না, আমি সবারটাই পড়ার চেষ্টা করছি। রায়ান বলছে ডি। কিসের ডি বলতে বুঝতে পারছি না। আচ্ছা, দুয়ের বি, এ বি ডি। বাচ্চা বলছে ঘ। আয়ান, বারবার এত মেসেজ দিও না, একবারে 19টা 20টা বলার চেষ্টা করছো। আউসাফ বলছো বি। ওকে, লেটস সি। যারা এ বলেছো ভুল, সি বলেছো ভুল, ডে বলেছো ভুল। একটু কোশ্চেনটা দেখো। বলেছে অগ্নি শব্দের বিশেষণ কি? অগ্নি হচ্ছে নাউন, নাউনের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আগ্নেয়। ঠিক আছে। দুটি শব্দ বা ভাব প্রকাশের জন্য আমরা যে এবং ও আর ব্যবহার করি, এগুলোকে কি বলে? একটু আগেই বুঝিয়েছি যে দুটি শব্দ বা ভাব প্রকাশের জন্য আমরা যে এবং, ও, আর এগুলো ব্যবহার করি, এগুলোকে কি বলে? ক্রিয়া, অব্যয়, বিশেষ্য, বিশেষণ। মিস্টার বাদশা 3-এর খ, কোশ্চেন মার্ক 3-এর খ, আর ফুল খ, মাশরাফি না। কনজাংশন তো অপশনে নেই, কনজাংশন কেন হবে? কনজাংশন হয় যখন হচ্ছে ওটা তোমার বাক্য হয়। তাহেরা বলছে 3-এর খ, জুনায়েদ ঘ, আউসাফ বি, ফিরোজা বি, মাকিরা, সাইদা 3-এর ঘ, হিয়া খ, অপসি বি, মাশরাফি 2, রেন খ। খ আর ডি বেশি আসছে, এ বলে নাই কেউ, ডি বলেছে বেশি। কি সমস্যা? হ্যাঁ, আমরা চলে এসেছি, আমাদের বোর্ডটাও ঠিক হয়ে গেছে। আচ্ছা, যারা এ বলছিলে তাদেরটা ভুল, যারা বি বলছিলে তাদেরটা ঠিক। অব্যয় আমরা কনজাংশনে মানে যোজকে আমরা ব্যবহার করি এবং ও আর ব্যবহার করে যে পদটা তৈরি করি সেটা যোজক বা কনজাংশন, কিন্তু এইগুলোকে পার্সোনালি আমরা অব্যয় বলি। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিভক্তির নেই কি নেই অর্থ, স্বাধীন ব্যবহার, শব্দ গঠনের ক্ষমতা, কোনটি সঠিক? ক নাম্বার হচ্ছে 1, খ নাম্বার 2, গ নাম্বার 1 ও 2, ঘ নাম্বার হচ্ছে 1 2 3। কোনটা সঠিক একটু জানাও। রিদম বলছে ঘ। আচ্ছা, আর সবাই চলে গিয়েছো নাকি? আচ্ছা, আরেকজন বললো 2। ওকে, 4-এর খ। সবাই খ বলছে, দেখি। খ ভুল, তাহলে কোনটা ঠিক দেখি। তার মানে 1 ও 2 বিভক্তির অর্থ নেই, অর্থ নেই আর নেই কি স্বাধীন ব্যবহার। যেমন বিভক্তি গুলো যদি আমি শুধু শুধু ব্যবহার করি, থেকে, হতে, থেকে, শুধু শুধু যদি ব্যবহার করি তখন মানে এগুলোর নিজস্ব মানে সেগুলো বাক্য হয় না, শুধু শুধু ব্যবহার করা যায় না। সেজন্য বিভক্তির নেই অর্থ, স্বাধীন ব্যবহার। নেক্সট,
নেক্সট হচ্ছে নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে? বলেছিলাম প্রত্যয় শব্দের মূল শব্দের পরে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এক হচ্ছে আকাশ, খ হচ্ছে আহার, গ হচ্ছে বিকল, ঘ হচ্ছে হাতল। খুবই সহজ, দেখি কে কোনটা পারছো। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে? মাইমুনা, উলফাত, লাবিবা। খ জাফরিন 5B। ওকে, মাশরাফি 5-2। সবাই বি এর দিকে বলছো দেখি। আচ্ছা, আমি কিন্তু প্রত্যয় বলেছি, তোমরা যারা খ বলছো আমি তাহলে কি পড়ালাম, তোমরা তাহলে কি করছো? বলেছি প্রত্যয় শেষে ব্যবহৃত হয়। আহারের শেষে তো আমি এইটার উদাহরণও দিয়েছিলাম। কিসে দিয়েছিলাম? উপসর্গে। প্রত্যয়ে তো আমি এই উদাহরণটা দেই নেই, কারণ উপসর্গ বসে আগে আর প্রত্যয় বসে পরে। দেখো, আকাশ, আ আর কাশ আলাদা করলে কি হয়? কাশ কি কোনো আলাদা শব্দ? তাহলে আকাশ হবে না। বি কল, কল হচ্ছে মূল শব্দ, যুক্ত হয়েছে বি, তাহলে উপসর্গ এটা, তাই না? শব্দের মূল শব্দের পূর্বে যুক্ত হলে সেটা হচ্ছে উপসর্গ। আর দেখো হাতল, হাত যোগ ল, তাহলে মূল শব্দের পরে যদি যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। আচ্ছা, অভিধানে প্রতিটি শব্দের কি লেখা থাকে? সংক্ষিপ্ত পরিচয়, বিস্তৃত পরিচয়, শুধু অর্থ, কিছুই থাকে না। 4 নং। আমি 6 নাম্বার বলছি, 6 নাম্বার একটু বলো। তোমরা কেউ রেসপন্স করছো না, ঘুমিয়ে গিয়েছো নাকি? জুনায়েদ 6 ক, জুনায়েদ বলছে 6 ক। মাইমুনা, মাশরাফি 6-3, মাইমুনা বলছে 6B। খ ফিরোজা 6B। 6 খ। আচ্ছা, সবাই বলছে খ, তার মানে ইয়েস, বিস্তৃত পরিচয়। অভিধানে শুধু শব্দের অর্থ থাকে না, শব্দের ব্যাখ্যা থাকে, উৎসটা কোত্থেকে আসলো, এর কোনো প্রতিশব্দ আছে কিনা বা বিপরীত শব্দ কি, সবকিছুই থাকে। আচ্ছা, অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি সঠিক? ক, আ, অ, উ। খ হচ্ছে হ্রস্ব ঋ, ছ, অ। গ হচ্ছে বর্গীয় জ, দ, বয়শূন্য র, আ। ঘ হচ্ছে ও, ঔ, অনুস্বার বিসর্গ। ও, ঔ, অনুস্বার বিসর্গ। রিদম বলছে 7 ঘ। জাফরিন 7D। সবাই পারছো, সবাই বলছো ঘ, কারণ এটাই সিরিয়ালে আছে, তাই না? ও, ঔ, অনুস্বার বিসর্গ সবগুলোই সিরিয়ালে আছে। তাহারা 7 ঘ। বাহ, সবাই পেরেছো এটা। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কি? এটা তোমাদের বইয়ের কনটেক্সট থেকে বলেছিলাম, এগুলো এমসিকিউ হিসেবে আসবে। ক সরল বাংলা অভিধান, গ বঙ্গভাষা অভিধান, গ ডিকশনারি, ঘ ব্যবহারিক বাংলা অভিধান। কোনটা? রিদম 8 খ। তারপর 8 খ সিমরান, মাশরাফি বলছে 83। 8 ক। দেখি যারা ক বলছো ভুল, যারা 3 বললে তাদেরটাও ভুল, যারা খ বললে তাদেরটা ঠিক। সুতরাং রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম বঙ্গভাষা অভিধান। আচ্ছা, বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে? রাজা রামমোহন রায়, একটু আগেই পড়েছি সেটা। উইলিয়াম ক্যারি, রামচন্দ্র বিদ্যাবাগীশ। ঘ হচ্ছে ম্যানুয়েল দা আসাম সৌ। 9 ঘ রিদম, হিয়া ঘ। সবাই পারো না, একটু আগেই পড়েছি ম্যানুয়েল দা আসাম সৌ। বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়, মানে কবে প্রকাশিত হয়? 1741, 1742, 1743, 1743, 1744। ঘ 10 গ রিদম বলছো, বা রিদম তো ফার্স্ট।
10-এর 1 মাশরাফি। So, তাহেরা একদম ঠিক, তাহেরা ঠিক বলেছে। ওকে, সবাই বলছে, একজন বলছে এ, তারটা ভুল। বি যারা বলবে তারাও ভুল। তাহেরা আর রিদম বলছে গ। তাহলে প্রথম প্রকাশিত হয় 1743। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি হয় তাকে কি বলে? ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে? ক ক্রিয়া বিভক্তি, খ শব্দ বিভক্তি, গ নাম বিভক্তি, ঘ পদ বিভক্তি। 11 ক। রিদম ফার্স্ট অলওয়েজ। ফিরোজাও এ। ওকে, সবাই তাহলে ক্রিয়ামূলের সাথে বসে তার মানে ক্রিয়া বিভক্তি, খুবই ইজি। নর্মাল সেন্স অ্যাপ্লাই করলেও পারা যায়। আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার বা রূপ ও শ্রেণীর পরিবর্তন ঘটলে তখনই কেবল তৈরি হয় কি? নতুন বাক্য, নতুন অক্ষর, নতুন বর্ণ, নতুন শব্দ। একটু জানাও। আগের মাশরাফি বলছে 11, না আমি 12 নাম্বার বলছি। জুনায়েদ 11, আমি 12 নাম্বার বলছি। রিদম 12 ঘর, রিদম সবসময় ফার্স্ট। তাহেরা 11 ক। তাহেরা 12 নাম্বার বলছি। আরিশা 12 2 ন। সিমরান 12 ঘ। জুনায়েদ 12 গ। তাহেরা ঘ। জাফরান ডি। আচ্ছা, হিয়া হিয়া একটাই দাবি, আনমিউট প্লিজ। নতুন বাক্য এটা গ্যাপ আছে আচ্ছা, পিপিটিতে পরেরটা আসবে। 13টাই আচ্ছা, ঠিক আছে। নেক্সট 12 নম্বর আছে আল্লাহ। আচ্ছা, আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার বা রূপ, শ্রেণীর পরিবর্তন ঘটলে অবশ্যই যারা সি বলছো তারা ভুল, বি বলছো তারাও ভুল। তাহলে নতুন শব্দ তৈরি হয়। 13 নাম্বার, স্বরবর্ণের পরে ও ব্যঞ্জন বর্ণের আগে কোন বর্ণগুলো ব্যবহৃত হয়? স্বরবর্ণের পরে, ব্যঞ্জন বর্ণের আগে। এটা হচ্ছে অভিধান থেকে বলছি। এ ও ও, খ হচ্ছে ট ঠ ড, গ হচ্ছে অনুস্বার বিসর্গ চাঁদ, ঘ হচ্ছে মূর্ধন্য ষ দন্ত স হ। 13 কে? এটা রিদম। রিদম তো সব সময় ফার্স্ট। লাবিবারটাও হয়েছে না। না বিহা, না বিহা বলছে 13 এ। জাফরিনের হয়েছে। সিমরানও বলছে 13 ক। আচ্ছা, একজন বলেছে এ ক, আরেকজন বলেছে খ, যেটা ভুল। সঠিক উত্তর হচ্ছে গ অনুস্বার বিসর্গ চাঁদ। এগুলো বলা হয়েছিল স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন বর্ণের আগে বসবে। ঠিক আছে। আচ্ছা, বঙ্গ ভাষা অভিধান কখন প্রণীত হয়? বঙ্গ ভাষা অভিধান কখন প্রণীত হয়? 1816, 1817, 1818, 1819। বঙ্গ ভাষা, রিদম 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 ফার্স্ট। 14 খ, 14 বি, আর মাসুর বলছে 4, জুনায়েদ বলছে খ, সিমরান খ। আচ্ছা, সবাই খ, একজন শুধু ঘ বললো, যেটা কিনা রং। খ হচ্ছে রাইট আনসার। লাস্ট, আজকের দিনের শেষ কুইজ। আজকের দিনের শেষ কুইজ হচ্ছে, যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে কি বলে? আমরা যেটা পড়েছিলাম একটু আগেই। 1 বক্তা পক্ষ, 2 শ্রোতা পক্ষ, 3 অন্য পক্ষ। নিচের কোনটি? ক হচ্ছে 1, খ হচ্ছে 2, গ হচ্ছে 3,
আর ঘ হচ্ছে 1 2 3 তিনটাই, খুবই ইজি। নাবিহা রিদম বলছে 15। আচ্ছা, রিদমেরটা হয়েছে, নাবিহারটা হয়েছে, মাসুই বলছে 4, জুনায়েদেরটাও হয়েছে, আরিশাও বলছে ডি, সিমরান, জাফরিন বলছে ঠিক আছে, জাফরিনেরটাও ঠিক আছে। সিমরান বলছে খ, সিমরান বলছে খ, যেটা কিনা ভুল। আরেকজন ঘ বলেছে, সেটাও ভুল। গটাও ভুল। শুধুমাত্র ক নাম্বার 1 সেটা হচ্ছে ঠিক। আর আমি যখন কথা বলছি, আমি যখন কথা বলবো, যে কথা বলছে, যে বক্তা, বক্তা মানে তো যে বক্তৃতা দিচ্ছে বা কথা বলছে, সে যে কথা বলছে সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন। বক্তা পক্ষই মানে ফার্স্ট পার্সন। হ্যাঁ, আর ফার্স্ট পার্সনের অপর নামই হচ্ছে বক্তা পক্ষ। আর যে শুনছে শ্রোতা পক্ষ, সে হচ্ছে সেকেন্ড পার্সন। তো এখানে শুধু বক্তার কথা বলা আছে। একটু আগে আমি পড়িয়েছিলাম, যেটা পুরুষে ছিল, পার্সনে ছিল, সেটাই আমি এখন রিপিট করেছি। এখন তোমরা অনেকেই বলতে পারছো না। ওকে, আজকে এইটাই শেষ ছিল, এই পর্যন্তই আজকের ক্লাস। আমরা কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, তারপরে আমরা ক্লাস শেষ করে দেব। মিস, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো ইয়া। আপনি হচ্ছে গিয়ে সবাইকে আনমিউট করে দেন। কেন বাবা? পরে ক্লাস থেকে সবাইকে আনমিউট করে দেন, মানে যার যখন কথা বলার ইচ্ছা হবে সে তখন কথা বলবে। এখন ধরো তোমার সবার একসাথে কথা বলার ইচ্ছা হলো, তখন কি হবে বলো তো? তুমি প্রথম থেকেই সবাইকে আনমিউট করেন, সবাইকে আনমিউট করে বলে যাচ্ছ। সবাইকে আনমিউট করে দিলে, সবাই একসাথে কথা বললে আমি কিভাবে কথা বলবো বলো তো? যখন যার প্রয়োজন, যাকে প্রয়োজন, যেমন তোমাকে আনমিউট করেছি তেমন সবাইকে আনমিউট করবো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন প্রয়োজন হবে, হ্যাঁ, তুমি যদি কন্টিনিউয়াসলি তুমি একই কথা বারবার বলে যাচ্ছ, আমি তোমাকে আবারও বলছি এবং এটা শেষবারের মতো বলছি, সবাইকে একসাথে আনমিউট করা যাবে না। সবাই একসাথে কথা বললে আমি কথা বলতে পারবো না, সবার কথা আমি বুঝবোও না। বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন আজকের পড়ায় কোনো সমস্যা আছে নাকি এটা একটু জানাও। জানানোর পরে আমরা আজকে ক্লাস শেষ করে দেব। আজকে টপিক শেষ হয়ে গিয়েছে। ইয়ার একটাই কথা, আনমিউট, নো প্রবলেম। ওকে, সিমরান 3 নং দেখান। 3 নং কোনটা বাবা? 3 নং কিসের? 3 নং কোনটা? 3 নাম্বারটা? আপনি আচ্ছা, রিদম বলছে আপনি ওর কথা শুনবেন না। আচ্ছা ঠিক আছে, আমি সবার কথাই শুনবো, কিন্তু যে কথাটা শোনার মতো অবশ্যই শুনবো। যে কোনো অযাচিত বা যে কোনো একটা রিকোয়েস্ট করলে সেটা আমি রাখতে পারবো না। সবার জন্য যেটা ভালো হবে আমি সেটাই রাখবো। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। 3 নং কে যেন জানতে চাইলো, 3 নংটা কোনটার কথা বলছো? 13 চলে গিয়েছে, 12 10, এই যে 3 নাম্বারটা যারা দেখতে চেয়েছিলে, 3 নাম্বারটা তাই এটা। আর এর সাথে সাথে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। রিদম কিছু বলবে?